Have you ever faced a moment where you felt unsafe simply for being a woman? Everywhere. যারা একটা জায়গায় পৌঁছেছে যেন সম্মানটা তাদেরই আছে। আমার সন্দেশখালীর মা বোনেরা সেই সম্মানটা, আমরা হিপোক্রিট এমন ধরনের যে আমরাই নিজেই সমাজকে তাকে মোমবাতি নিয়ে তার জন্য মিছিল করছি, তাকে সুন্দর নামকরণ করছি। তার আগেকার দিনে একটা বালতি বা কাপড় শুকোনোর কাপড় কেউ হয়তো চুরি করে নিয়েছে, তাদের এমন পিটানো হয় হকির স্টিক দিয়ে যে তার হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। I am the person who is going to be shamed. I am the person who is going to be blamed. What were you wearing? Where were you? তুমি কি করছিলে? তুমি ড্রিঙ্ক করছিলে কিনা? তুমি সিগারেট খাচ্ছিলে কিনা? তুমি ছোট স্কার্ট পরেছিলে কিনা? So whole thing becomes about my personality, what I was doing. আমি রিপোর্টটা করার পর তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমি যাব কোথায়? ডিজিটাল ওয়ার্ল্ড ইজ অ্যাডিং অ্যানাদার লেয়ার টু দ্য ভায়োলেন্স। এখন যেটা প্রশ্নটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কনসেন্ট অ্যান্ড বাউন্ডারি। ফর এক্সাম্পল, যে আজকে একটা ফ্যামিলিতে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্স দেখে বড় হয়, তার কিন্তু অলসো আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ বিকামস দ্যাট। যদি এভিডেন্স আমি না দিতে পারি তাহলে লিগ্যাল সিস্টেম তো ঠিক। So what is the point of a law bringing in a progressive law যখন তার ইমপ্লিমেন্টেশনই হচ্ছে? Crime against women has always been a very serious and persistent issue in our country. Our guests are going to tell you the crimes which are actually being committed against women, and most probably you don't even know that it is a crime. So if you are a victim or if you are going through the same situation but you don't know what to do, please watch our episode and most probably you are going to get the help that you need. And joining us, our very own, very special, Honorable Mrs. Tanuja Chakraborty. Welcome to the show, ma'am. You are presently the president of Atmaja. Yes. So we would really like to hear a little about Atmaja and the kind of work they are doing and you are doing for our society today. অ্যাকচুয়ালি আত্মজার যে কাজটা সেটা হচ্ছে আমরা অনাথ আশ্রম মানে অরফানেজে আর ওল্ড এজ হোম নিয়েই আমরা কাজটা করি। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের এনজিওটা কাজ করছে। আদার্স কোনো সাপোর্ট বা কিছু আমাদের কাছে যেহেতু পৌঁছয় না, আমরা নিজেদের মধ্যে থেকে আমরা যা কাজ করি, যেমন কোনো ওল্ড এজ হোমে গেলে সেখানকার যে পরিস্থিতি, বিশেষ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা বিশেষ করে দেওয়ার চেষ্টা করি। আর তাদের একটা ইমোশনাল একটা ভীষণ কষ্টের মধ্যে তারা আছে, কেননা কেউ শুধু শুধু গিয়ে ওল্ড এজ হোমে থাকে না, তো তাদের সেই ব্যাকআপটা আমরা দেওয়ার চেষ্টা করি। তাদের সঙ্গে গিয়ে সময় কাটানো, তাদের একটু ভালো মন্দ খাওয়া, একদিন একটা পিকনিক টাইপ একটা ব্যবস্থা করার চেষ্টা করি। আর যে অনাথ আশ্রমের যে ব্যাপারগুলো সেখানে হয় ম্যাক্সিমাম দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে। সেখানে তারা অনেক সময় দেখা যায় সেই অনাথ আশ্রম থেকে কেউ কেউ সেই সোসাইটি থেকে তারা হয়তো একটা ওদের পড়াশুনোর কোনো ব্যবস্থা করেছে বা তাদের কিছু, সেই ব্যাপারে সব রকম হেল্প করা বা তাদের সঙ্গে সময় কাটানো, বিশেষ করে এইটাই এখনো পর্যন্ত আমরা করছি। আগামী দিনে আরও নতুন কিছু ভাবনা যদি আসে বা সামাজিক আরও রকম যদি কোনো হেল্প বা সাহায্য আমরা পাই, আমরা আরও এগিয়ে যাব। That is such a wonderful effort, right? And next on our show, our second guest, Miss Kothakoli, you are with the NGO Anjali, right? Yeah. We would love to hear something about Anjali right now. Okay, so Anjali is a mental health rights organization based in Kolkata and works across the whole of West Bengal and has a national presence as well. So Anjali has been working in the space of mental health for about 25 years now. The whole idea has been to establish mental health not just as a health issue but as a developmental issue and a social justice issue. And as we know that in this, I mean, mental health is connected and interconnected with every aspect of our lived experiences. It could be about housing, it could be about, safe water, it could be about gender-based violence, it could be about poverty, and all of that is connected to mental health. So Anjali tries to look at mental health through an intersectional lens
So yeah, that's a brief idea about what Anjali does. That's actually a very important, the most important aspect in the society right now, I think, is mental health. And thank you so much. Our and third guest is Shomi from the NGO Swayam. Right, Shomi, welcome to the show, and please a few words about Swayam so that everybody knows. Yeah. Okay, so about Swayam, Swayam is basically, Swayam has stepped into 30 years this year. So Swayam is basically a feminist right-based organization. We basically work in West Bengal, but we are connected nationally, internationally through different networks. And Swayam, as you can understand from the very bio of the organization, that we are a feminist right-based organization, and we work with সার্ভাইভার্স অফ ভায়োলেন্স, এবং তারা প্রথমেই যখন সংগঠনে আসে আমাদের, সেখান থেকে একজন সার্ভাইভার যখন আসে তার যে বেসিক লেভেল সাপোর্ট দরকার, একটু কথা বলা নিজের মতন করে, সেখান থেকে শুরু করে সমস্ত রকমের একটা হোলসাম ওয়েতে, একটা হচ্ছে ডিরেক্টলি সাপোর্ট করা সার্ভাইভারদের, তাদের আইনি পরামর্শ দেওয়া, তাদের সেফটি প্রিকশনস দেওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে কি কাউন্সিলিং দরকার সেগুলো বলা, এবং তারা যদি কোর্টে যেতে চান, থানায় যেতে চান, সেগুলোতে অ্যাসিস্ট করা, আইনি সহায়তা দেওয়া। এবং অন্যদিকে আরেকটা জায়গা আছে আমাদের প্রতিরোধমূলক কাজ, যেটাকে আমরা প্রিভেন্টিভ ওয়ার্ক বলি। আমার হাতটা কেটে গেলে, আপনি যদি ছুরিটা সরিয়ে না রাখি, ওই সেম জায়গায় থাকলে আমার হাতটা আবার কাটবে। তো প্রিভেন্টিভ ওয়ার্কের যে গুরুত্বটা হচ্ছে সমাজের মধ্যে যে এই যে মূল্যবোধটা আছে, যে ভ্যালু সিস্টেমটা আছে, যেটা এনেবল করে যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন এটা অ্যাকসেপ্টেবল, সেইটার বিরুদ্ধে আমরা কাজ করি। এবং তার জন্য অ্যাওয়ারনেস, তার জন্য ট্রেনিং, আরও ডিফারেন্ট এনজিওস এবং আর একটা জায়গা থেকে। এবং কথা যেহেতু এখানে আছে, সোয়ামের আর একটা কাজের অ্যাঙ্গেল হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে পার্সপেক্টিভ থেকে কাজটাকে দেখা সার্ভাইভারদের, এই দুটো জিনিস। এবং আমরা কমিউনিটি বেসড মেন ইন ভয়েসদের সঙ্গেও সোয়ামের একটা বড় কাজ আছে ইন টার্মস অফ চেঞ্জিং দ্য লেন্স অফ দ্য সোসাইটি। Okay, wonderful. So, to all our viewers right now, like, we'll provide all the information at the end of the episode. But for now, so you should sit here, relax, and listen to whatever these wonderful people have to say. So, statistically speaking, what types of crimes against women are happening right now? Like the highest that you can see, the type of crime against women which we are facing in the society today. If ma'am, you can go first. আমি প্রথমেই একটা কথা বলি, আমরা সারা ভারতবর্ষ জুড়েই এখন মহিলাদের এগেনস্টে যে ক্রাইম চলছে, মহিলাদের নিয়ে যে ক্রাইমটা চলছে, সেটা ভারতবর্ষ জুড়েই চলছে। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের যেখানে বসে আছি, যেখানে মানুষ এই পডকাস্ট যারা, মানে প্রথমেই আমি আপনাদের বিশেষ করে সঞ্চালক লিকাকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে আপনারা ইনভাইট করেছেন, এই জন্য আমি সম্মানিত। তো আমি বলতে চাই একটাই কথা, যে অপামর বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী এটা শুনুক। আমরা আদার কোনো ল্যাঙ্গুয়েজে এখন যদি আমরা এই আলোচনাটা করি, প্রান্তিক যে মানুষটা শেষ লাইনে দাঁড়িয়ে আছে সেটা জানতে পারবে না আমরা কি বলতে চাইলাম, আমরা সোসাইটির সম্পর্কে কি ভাবছি, আগামী দিন সোসাইটিকে আমরা কি দিতে পারি, বা তাদের থেকে আমরা কী কী নিলে এই সোসাইটিটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই মুহূর্তে শুধুমাত্র যে রেপ হচ্ছে তা কিন্তু নয়, রেপের সঙ্গে সঙ্গে যদি ডোমেস্টিক ভায়োলেন্স দেখি, যদি অ্যাটাক দেখি বা কিডন্যাপিং দেখি, সব বিষয়ে ভারতবর্ষ জুড়েই জিনিসটা চলছে। এটা একটা, আর বিশেষ করে আমরা যেখানে বাস করছি সেটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। মহিলাদের অত্যাচার করাটা যেন একটা শৈল্পিক একটা ব্যাপারে নিয়ে গেছে এরা। কারণ হচ্ছে এটা প্রথম থেকেই, ছোটোবেলা থেকে, আমি হয়তো একটু মানে ব্রডলি বলে ফেলছি, আমি ছোট করেই সংক্ষিপ্তই বলছি, বিষয়টা এটা দাঁড়িয়ে গেছে ছোটোবেলা থেকেই। আমরা যখন প্রথম বাড়িতে থাকি, ও তো মেয়ে, ওর ব্যাপারটা থাক, এই যে ফ্যামিলির থেকেই কিন্তু, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম যেটা বলি আমরা, সেটা প্রথম থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ ও মেয়ে, ওর ক্ষেত্রে আমরা এগুলোকে ছাড় দিতেই পারি। তার জন্য কি হচ্ছে, যারা মেয়েদের নিয়ে এই অ্যাকচুয়ালি খেলছেই বলতে পারি, তো সেটা তারা সুবিধা পেয়ে যাচ্ছে, এটা প্রথম থেকে তাদের ঢুকে আছে ভেতরে। আজকে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, তাহলে ইন্ডিয়ার মধ্যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্রে যে পরিমাণে ফিমেল ট্রাফিকিং চলছে, সেটার কোনো আন্দাজই আমাদের কাছে নেই। এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পারি 3 লক্ষ, মানে
3,68,000 মতন পেন্ডিং রয়েছে শুধু মহিলাদের এগেনস্টে, যে ঘটনাগুলো ঘটে গেছে বারবার। এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো পেন্ডিং, এই কেসগুলোর কোনো সলিউশন নেই আজও পর্যন্ত। এছাড়া যদি আমরা পারিপার্শ্বিক দেখি, আমরা এখন সিলেক্টিভ মানে প্রোটেস্টার হয়ে পড়েছি। আমরা সন্দেশখালির যে মেয়েটিকে ডাক্তার হেনস্থা করছে, তাকে করছে অজ্ঞান করে বা অচেতন করে, তার ব্যাপারে কিন্তু রাস্তায় নামছি না, আমরা অভয়ার জন্য নামছি। আমরা সিলেক্টিভ খুঁজছি। আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের লিবারেল বলছি, আমরা বলছি আমরা সবার জন্য একরকম ভাবছি, তাহলে কেন এই মানে পার্থক্যটা হচ্ছে? এই জন্য কিছু কিছু জায়গায় কি হচ্ছে, অভয়কে নিয়ে আমরা রাস্তায় নামছি, রাত্রে করছি। আমরা যাদবপুরে যখন কোনো হচ্ছে ইউনিভার্সিটিতে, তখন হোক কলরব হচ্ছে। আমরা যখন দেখছি দুর্গাপুরের স্টুডেন্টের কোনো অসুবিধা হচ্ছে, মানে কি, অর্থাৎ যে জায়গাটায় যারা একটা জায়গায় পৌঁছেছে, যেন সম্মানটা তাদেরই আছে। আমার সন্দেশখালির মা বোনের আর সেই সম্মানটা নেই। এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এখানে আমরা সমাজের যারা বাস করছি, বিশেষ করে মহিলারা, আমরাই নিজেরা তৈরি করতে পারছি না সমাজটাকে। দোষ আমাদের। আমরা লিগ্যাল তো অনেক পরে, কনস্টিটিউয়েন্সি অনেক পরে আসছে এগুলো, কিন্তু আমরা নিজেরাই নিজেদের দ্বিচারিতা করছি। নিজেদের কাছেই আমরা পরিষ্কার নয়, আমরা ঠিক কি চাইছি, আদৌ আমরা কি চাইছি যে এই জিনিসগুলোর সঙ্গে লড়াই করব? প্রতিবাদ কি মাত্র এক রাত্রির জাগা বা মোমবাতি মিছিল নয় তো। প্রতিবাদ মানে হচ্ছে প্রতিরোধটাও তো সঙ্গে সঙ্গে গড়ে তুলতে হবে, সেটা আমরা পারছি কোথায়? Kathakali, you want to add something to this? I was also thinking in the context while hearing ki how do we define violence versus, for example, crime. So crime has a very legal implication to it, right? So what are the legalities when it comes to a crime being committed? So for example, crime er under taijunno quote unquote crime er under a domestic violence porche sexual assault porche etc, right? Acid attacks. But for example, marital rape is still not under legality. So it is a violence, but it's not a crime. So how do we define crime, and how do we also understand the whole context of, for example, NCRP data says something. It talks, I think, আমি আজকেই পড়ছিলাম একটুখানি যে I think 4.5 lakh 2023 data I think বলছে 4.5 lakh মহিলা have experienced violence and crimes of different kinds. But সেটা তো একটা রিপোর্টেড অ্যামাউন্ট, যেটা আমরা নাম্বারটা দেখছি, that's what's reported, but I'm sure that's about maybe 15 to 20% of the number that we are A lot of seeing. domestic violence, they go Yeah. unreported, right? So the Absolutely. statistics which is available Yeah. is flawed, basically. We don't know the আমরা তো actual number. 15% 20% জানতে পারছি, and also how course. then আমি ওটাই ভাবছিলাম শুনতে যে ভায়োলেন্সের কনটেক্সটে, এই যে ভার্বাল violence, emotional abuse, do they come under crime? How do we bring that of into course. legality? So yeah, তো এটাই ভাবছিলাম আর কি, just that's what I wanted to add. That's a very valid point. Shomi, you want to add anything to it? Yeah, I would just add to Katha's point that India has basically reached a catastrophic high. আমরা 4.5 lakh নাম্বারটাকে, it has been normalized now, even if 15 to 20% women are reporting, I mean of India. So একটা জিনিস যেটা আমরা আমাদের কাজের অভিজ্ঞতা থেকে দেখি বা চারপাশে, সেটা হচ্ছে দুটো জিনিস হচ্ছে। যেরকম আমরা কাজের অভিজ্ঞতা থেকে এখন দেখছি যে নেটাল ফ্যামিলি ভায়োলেন্স, দিস ইজ বেসিক্যালি কামিং অ্যাক্রস এই আফটার মানে লকডাউনের সময়টা থেকে নেটাল ফ্যামিলির মধ্যে, মানে আমার জন্মগত বা যে পরিবারে আমি বড় হচ্ছি ছোট থেকে, এইটা ভীষণ পরিমাণ বাড়ছে। এইটার একটা ক্যাটাস্ট্রফিক হাই আমরা, মানে যদিও 4.5 লাখ হয়ে গেছে ক্যাটাস্ট্রফিক হাইতে, বাট আমরা এটা একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে অনলাইন জেন্ডার বেসড অ্যাবিউজ, যেটা এটা যে আগে ছিল না তা না, এটা ছিল, খুব সাটল ফর্মেই ছিল, কিন্তু nowadays we are seeing যে এইটা is adding newer layer to the existing forms of violence. For example, in domestic violence, I'm recording, for example, me and Katha, if we are in a live-in relationship or any kind of married relationship, আমরা একটা intimate ভিডিও করছি, করে যে আচ্ছা আই লাভ ইউ, আমি তোমার জন্য ভিডিওটা করছি, দেন আমি এটাকে পরবর্তীতে ওর সঙ্গে কোনো ঝামেলা হলে বা আমি যখন বেরিয়ে আসছি সম্পর্কটা থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য আমি ওটা আপলোড করছি।
সো দিজ আর দ্য থিংস যেটা আমরা দেখছি যে ভায়োলেন্স ইজ দেয়ার, যেটা কথা বললো ডেফিনেটলি এই জিনিসটা তো আছে, বাট দেয়ার আর লেয়ার্স অ্যাডিং টু দ্য নিউয়ার ফর্মস অর এক্সটেন্ডেড ফর্মস অফ ভায়োলেন্স, যেটা আমরা এখন লক্ষ্য করতে পারছি। আর আমি যে সৌমির সঙ্গে একটা ওয়ার্ড অ্যাড করতে চাইছিলাম, এই যে নেটাল ফ্যামিলি ভায়োলেন্সের কনটেক্সটে, আই থিঙ্ক এখন উই আর নেমিং দ্যাট ভায়োলেন্স। এটা তো চিরকাল ছিল, অ্যান্ড উই হ্যাভ লার্নড টু নেম ইট। যে এখন এই যে, বিকজ উই হ্যাভ অলওয়েজ বিন স্কেয়ার্ড টু টক অ্যাগেনস্ট আওয়ার ওন ফ্যামিলিজ, কি আমার ফ্যামিলিতে মার খেলেও ইটস ওকে, ইটস ভেরি নর্মালাইজড। সো নাও পিপল হ্যাভ স্টার্টেড নেমিং দ্যাট ইট ইজ নেটাল ফ্যামিলি ভায়োলেন্স। Also, the fact is, whenever you like, you will share. For example, if I want to share that my father has done this, থানায় গেলে the first comment that we receive as survivor is বাবা মা তো ভালোর জন্য করছে, বা তোমার কাকা কাকিমা দিয়ে তোমাকে মেরেছে, তোমার কিছু ভালোর জন্যই করছে। So it is not accepted also. We had named it now, but it is not accepted also, right? These are very valid points. I think a lot of people who are suffering through this or going through this, I think it should be an eye-opener for those people that they can go and actually complain against this, and they can obviously go and meet you guys and ask for help. So ma'am, আপনি এটার জন্য কি বলবেন যে ক্রাইমস যে হচ্ছে অনেক জায়গাতে, স্পেশালি রুরাল এরিয়াজ আই উড সে, তো সেখানে ক্রাইমস আর গোয়িং আনরিপোর্টেড, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড ইট? প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভয়, একটা ভয় আর সামাজিক যে লজ্জা। এই আমি একটু আগেও বললাম, এই যে লিগ্যাল ব্যাপারটা ওনারাও আলোচনা করলেন, যে বিষয়টা নিয়ে বললেন, তো লিগ্যালি যেটা থানায় গেলে কেসটা রেজিস্টারই হচ্ছে না, কেস তো দূরস্থ একটা জিডি করতে পারছে না কেউ। কারণ হচ্ছে প্রথমত একটা প্রেশার, এরপরেই হয়তো পলিটিক্যাল কথা বলতে হয়, প্রশাসনিক যে প্রেশারটা সেটা থাকছে। অর্থাৎ আমি এনসিবিআরে নামটা তুলব না, আমি দেখাবো বছরে আমার এই, যেমন ওখানে গেলে রিপোর্টিং 3 বছরের পুরনো ছাড়া পাওয়াও যায় না, তার থেকেও যেটা মানে আমার রাজ্যে অন্য রাজ্য থেকে কত কম হয়েছে রেজিস্টার, অর্থাৎ অফিসিয়াল রেজিস্ট্রেশন ছাড়া তো সেটা কাউন্টিংয়ের মধ্যেই আসছে না। অর্থাৎ তাকে কিছু পয়সা দাও, তাকে চেপে দাও, তাকে অন্য কিছু বুঝিয়ে দাও, তাকে একটা সেলাই মেশিন দিয়ে দাও। মেনলি রুরাল এলাকায় এইগুলোই সম্ভবত হয়ে যাচ্ছে। আর সমাজ যেটা আমি আবারও বলবো একই কথা, সমাজের থেকে আমরা সামাজিক যারা আছি জীব, আমরা মানুষ, আমরা সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি। যতক্ষণ না আমার গায়ের উপর পড়ছে ততক্ষণ অবধি আমি চোখ বুজে থাকছি, যে অমুকের হয়েছে, অমুক পাড়ায় হয়েছে, বা তমুক শহরে হয়েছে। তো আমি নিউজ পেপারটা পড়ছি, আমি টিভিটা দেখছি, আমি কিছু মন্তব্য করছি নিজেদের মধ্যে, আমরা একটা আলোচনা করছি, চা কফি খাচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু তার জন্য তার পাশে আমরা দাঁড়াচ্ছি না কেউ। আমরা সামাজিক কোনো মানুষ এই সমাজটার, এই মানুষগুলোর পাশে সত্যিকারের যে দাঁড়ানো, সেটা দাঁড়াচ্ছি না। তার জন্য এই যে সামাজিক লজ্জা, নইলে আজও অবধি আমরা যখন কোনো কেস হয়, যখন সেটা ছড়িয়ে পড়ে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা প্রিন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনো জায়গায় যখন যেটা দেখা যায়, বেশি মানুষ জেনে গেছে, প্রথমেই তার মুখটাকে ব্লার করে দেওয়া হয়, প্রথমেই তার নামটাকে অভয়া, নির্ভয়া, অমুক তমুক নাম একটা দিয়ে দেওয়া হয়। কেন? আমি যদি সেই সমাজেরই একজন জীব হই, আমার সেই মেয়েটির প্রতি আমার যদি সেই সহানুভূতি, সেই ভালোবাসা, সেই জিনিসই থেকে থাকে, তাহলে তাকে নিয়ে কেন আমি বেরোতে লজ্জা পাচ্ছি? আমিই তো সেই লোকটা যে যাকে, তার নামটাকে আমি অন্য নাম দিয়ে তাকে নামকরণ করছি, তার আইডেন্টিটি আমি ঘুচিয়ে দিচ্ছি প্রথমেই। আমরা বাড়ির লোক, আমরা আমাদের বাড়ির নিজেদের পারিপার্শ্বিক যে সমাজ, তারাই তাকে প্রথমে মানুষের কাছ থেকে আলাদা করে দিচ্ছি। এটা কিন্তু তারপরে অ্যাকচুয়ালি সত্যি অন্য দেশে কিন্তু এটা হয় না, ওখানে নিজেদের নাম নেই। আমরাই বললাম আমরা হিপোক্রিট এমন ধরনের, যে আমরাই নিজেই সমাজকে তাকে মোমবাতি নিয়ে তার জন্য মিছিল করছি, তাকে সুন্দর নামকরণ করছি, তাকে নিয়ে নানান রকমের করে নিজেরা সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, কিন্তু আমরা দিনের শেষে এন্ড অফ দি ডে তার জন্য কিচ্ছু করছি না। কি করেছি আমরা জানতে পারছি যে এই কেসটা এই লোকটাই করেছে, আমরা জানতে পারছি এই প্রশাসনই এত লক্ষ টাকা তাকে অফার করেছে, তারপরে সে কেসটাকে উইথড্র করতে তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে,
তারপরেও আমরা আবারও একটা রাজ্জাকজি বা মিছিল করছি, দিনের শেষে ফুচকা খেয়ে বাড়ি ফিরে আসছি। আমরা খারাপ, সমাজ খারাপ, তাই আজকে সামাজিক এই ব্যাধি এইভাবে ছড়িয়ে পড়েছে। রেপিস্ট কোনো রাজনৈতিক কোনো লোক না, রেপিস্ট কোনো সামাজিক জীব না, রেপিস্ট কোনো ধর্ম কোনো বর্ণের লোক নয়। রেপিস্ট মনের থেকে হয়েছে কি, কেন হয়েছে না, এখানে এই কাজটা করলে আমার কোনো শাস্তি হবে না। আরবে গেলে আমাকে ওপেন গুলি করে মারবে, ইউপিতে গেলে যোগীজি এনকাউন্টার করে মেরে দেবে, কিন্তু আমার এই রাজ্যে এটা, বা আমি মহারাষ্ট্রে হোক বা অন্ধ্রপ্রদেশে বা ঝাড়খণ্ডে হলে আমি ঝাড়খণ্ডের বেড়া ডিঙিয়ে চলে আসবো ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে হলে আমি বিহারে চলে যাব, আমাকে কিছুদিন বাদে খুঁজে আনা হবে। কিন্তু সেই মেয়েটি দিনের পর দিন আবার বারে বারে ধর্ষিতা হতে থাকবে, একবার আদালতের কাছে, একবার সমাজের কাছে, একবার পরিবারের কাছে। তার জন্য পাশে দাঁড়ানোর জন্য, কথা বলার জন্য আমরা কেউ নেই। আমাদের আবার একটা নতুন টপিকে চলে যাব, আবার একটা ধর্ষণে চলে যাব আমরা, যখন দেখব যে আরজি করের পরই দুর্গাপুরের ডাক্তার এসে গেল, আমি আরজি করকে সাইডে পাঠিয়ে দিলাম, আমি তখন দুর্গাপুর ডাক্তারকে নিয়ে চললাম। তারপরেই দেখা গেল উলবেরিয়ার একজন ডক্টরের মলেস্টেশন হয়েছে, আমরা তখন তার কাছে চলে যাচ্ছি, আমরা ঘুরে যাচ্ছি, আমরা আস্তে আস্তে অভয়াকে ভুলতে লাগছি। আমরা 1 বছর 24শে অগস্ট, 24 সালের 9ই অগস্ট যেটা হয়েছে, আমরা 1 বছর পূর্ণ করলাম। তার কি পূর্ণ করলাম আমরা, কতটুকু তার জন্য কত পা এগোতে পেরেছি সমাজে, সেটাকেও আমরা বিচার করলাম না। সুতরাং আমাদের দ্বিচারিতার জন্যই কোনোভাবেই আমরা এটার থেকে এগোতে পারছি না। আমরা যদি এই যে সম্মিলিত যে জনগণ ছিল, আজকে একটা রেপিস্ট পাড়ার মধ্যে যখন ধরা পড়ে, একটু বলে ফেলছি হয়তো বেশি, আমি একটা কথা বলবো, যখন গ্রামের দিকে যদি কোনো চোর ধরা পড়ে না, ওই আগেকার দিনে একটা বালতি বা কাপড় শুকোনোর কাপড় কেউ হয়তো চুরি করে নিয়েছে, তাদের এমন পিটানো হয় হকির স্টিক দিয়ে যে তার হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একটা সামান্য হয়তো একটা প্লাস্টিকের কিছু নিয়েছে, তার অভাবের তাড়নায় সে নিয়েছে। কিন্তু একটা রেপিস্টকে যে পরিমাণ জনগণ, এই সামান্য আরজি করের কেসটাই যদি আমি দেখি, যে পরিমাণ মানুষ পশ্চিমবঙ্গ এক জায়গায় হয়েছিল, তো একটা লোককে গণধোলাই দিয়ে পিটিয়ে মেরে ফেলা যেত। আমি মেরে ফেলতে বলছি না, কারণ তার জন্য হিউম্যান রাইটস আবার চলে আসবে, কিন্তু তার মানে তাকে মারা যেত হয়তো। উত্তেজিত জনতা করতেই পারতো, কিন্তু করেনি, মোমবাতি নিয়েই হেঁটেছে, রাত জেগেছে, গান করেছে, মণিপুরের আজাদি চাই, কাশ্মীরের আজাদি চাই, তার দরকার ছিল না। তাহলে আপনি বলছেন যে যে যত ছোট ক্রাইম করে, মানে চুরি করলো ছোটখাটো, যেরকম মুরগি চোর হলো, সাইকেল চোর হলো, মানে কিন্তু হয়ে যাচ্ছে, তাদেরকে খুব, তারপরে আবার কেস হচ্ছে, পুলিশ নিয়েও যাচ্ছে, সব রেজিস্টার হচ্ছে, কিন্তু এই কেসগুলোর মধ্যে হচ্ছে না। এখানে রেপিস্ট বুঝে গেছে, মানসিকতা তাদের রোজ তৈরি হচ্ছে না, নিত্য নতুন যে এই কাজটা করলে আমি ছাড় পেয়ে যাব, আমার কিছু হবে না, তাহলে আর আমি লোকেদের মধ্যে ভয়টা নেই বেসিক্যালি। আর মেয়েরা সেটাকে লুকিয়ে রাখছে বিশেষ করে বলে, তার পরিবারও বিশেষ করে চাইছে যে আমার তো কিছু হবে না, তার থেকে মেয়েকে আমি আড়ালে নিয়ে যাই, অন্য রাজ্যে চলে যাব, এইগুলো করছে। তাই দুদিকেরই ফল্ট রয়েছে এই বিষয়ে। কথা বেস্ট। আমি দুটো জিনিস ভাবছিলাম যেটা বলা যেতে পারে। একটা তো হচ্ছে এই যে ব্লেমিং অ্যান্ড শেমিং এর কনটেক্সটে, যে আমার সঙ্গে it could be any kind of crime that I have experienced, যদি especially when it comes to the body, sexual assault এর কনটেক্সটে আমি যে গিয়ে বলবো I am the person who is going to be shamed, I am the person who is going to be blamed, what were you wearing, where were you, তুমি কি করছিলে, তুমি ড্রিঙ্ক করছিলে কিনা, তুমি সিগারেট খাচ্ছিলে কিনা, তুমি ছোট স্কার্ট পরেছিলে কিনা, so whole thing becomes about my personality, what I was doing. তো সেখানে why would a person report, তো সেখান থেকে তো একটা ফিয়ার আসে রিপোর্ট। এবং সেকেন্ডলি যদি রিপোর্ট করেও, আমাদের পিপল আর গ্র্যাজুয়ালি লুজিং ফেথ ইন আ জুডিশিয়ারি, এটা বোঝা যাচ্ছে। ল্যাক অফ কনভিকশন, ট্রায়াল চলছে তো চলছে, মিস ট্রায়ালস হচ্ছে, রিপোর্টস নেওয়া হচ্ছে না। সো এই যদি আমার জুডিশিয়ারি সিস্টেম হয়, সো সেখানে দের ইজ এই ল্যাক অফ ফেথের কনটেক্সটে তো আরো রিপোর্ট চলে যাচ্ছে। এবং আই থিঙ্ক আর একটা কনটেক্সটে কাদের রিপোর্ট নেওয়া হয়, কাদের নেওয়া হয় না, আই থিঙ্ক ওখানে সৌমি উইল বি এবল টু সে মোর বিকজ শি ওয়ার্কস ডিরেক্টলি ইন দ্য ফিল্ড। আর মনে যে এখানে না ক্লাস, কাস্ট, রিলিজিয়ন এইগুলোও চলে আসে অনেক জায়গা, যে আজকে কার কে তার আগেনস্টের
মানে আগেনস্টে হওয়া ক্রাইম নিয়ে কথা বলতে পারছে আর কে পারছে না, বা কে কার রিপোর্টটা নেওয়া হচ্ছে কারটা নেওয়া হচ্ছে না, সেখানে পাওয়ারের গল্প প্রচন্ড থাকে। ফর এক্সাম্পল, রেপ ইজ নট অ্যাবাউট দ্য অ্যাক্ট অফ act, it's about power, right? Yes. So if we have to think about যে কারা কখন ক্রাইম রিপোর্ট করছে এবং কেন করছে না, সো এখানেও কিন্তু পাওয়ারের গল্প অনেকটা উঠে আসে from my experience of working in the field. আচ্ছা, If I add to the point of what Kotha is saying, that actually দুটো দিক আছে এটা। ওয়ান ইজ ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড সিস্টেম্যাটিক দিকটা, আর একটা হচ্ছে সোশ্যাল। ইফ আই ফোকাস অন দ্য সোশ্যাল থিংয়ে অ্যাকচুয়ালি আমরা কীভাবে বড় হচ্ছি, দ্য কনসেপ্ট অফ বডি, দ্য কনসেপ্ট অফ শেমিং দ্যাট শি হ্যাড মেনশন, সেটা একটা আছে যে আমার সঙ্গে কিছু হলো, এনি কাইন্ড অফ ভায়োলেন্স, এনি ফর্ম অফ ভায়োলেন্স, ইভেন আমাকে বাসে কেউ একটা কোনোই মারলো, এইটাও আমার কাছে ইজ আ ম্যাটার অফ শেম। সেই জায়গাটা একটা। আর একটা হচ্ছে যে দ্য ল্যাক অফ অপরচুনিটিস অ্যান্ড রিসোর্সেস। আমরা যেটা দেখি যারা ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভার আমাদের কাছে আসেন, যে আমি যে রিপোর্টটা করলাম, আমি রিপোর্টটা করার পর তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমি যাব কোথায়? আমি যখন আমার নেটাল ফ্যামিলিতে যাব, সেখানে আমাকে 2 দিন রাখবে, 2 দিন রাখার পরে আমি থাকবো কোথায়? আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার পড়াশোনার কি হবে? আমরা দেখি এখন বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন ওঠে মেনটেনেন্স নিয়ে ইত্যাদি নিয়ে, কিন্তু দিজ আর পজিটিভ পুশেস, কিন্তু কোথায় যাবেটা কোথায়? সো দুটো দিক আছে। একটা তো হচ্ছে সোশ্যাল শেমিং, কনসেপ্ট অফ বডি, যেভাবে জেন্ডার একটা নন বাইনারিতে বেঁধে দেওয়া হয়, এই জায়গাটা আছে। এবং আরেকটা দিক হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল দিক, যেটা আমরা দেখছি যে যেটা কথা মেনশন করছিল, যে জুডিশিয়ারি দিক হোক বা ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা, সার্ভিস প্রোভাইডার্স যারা, অ্যাকচুয়ালি আমি না কথা দুটো জিনিস বলবো। একটা তো হচ্ছে নন ফাংশনাল, এটা তো একটা জায়গা আছে, আর একটা হচ্ছে যারা ফ্রন্টলাইনে আছেন তাদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি তাদের ল্যাক অফ ট্রেনিংস, অ্যাওয়ারনেস নেই, কীভাবে কেস হ্যান্ডেল করতে হয়, এই জায়গা মানে তারাও কিন্তু খুব চ্যালেঞ্জের মধ্যে, তারাও যে খুব সুবিধা পজিশনে আছে তা কিন্তু নয়। তাদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা নেই যে আমার কাছে একটা কেস এলে তাকে একটু বসে কথা বলতে হয়, বা তাকে কীভাবে আমি সেই কেসটা হ্যান্ডেল করব, এই জায়গাটার ল্যাক অফ ট্রেনিংস, কোঅর্ডিনেশন উইদিন দ্য সার্ভিস প্রোভাইডার্স, সেই জায়গাটা মিসিং। আর একটা হচ্ছে যে সিস্টেম্যাটিক কোলাপস, যেটাকে কোলাপস নয় বাট হ্যান্ডলিং অফ কেসেস, যে আমরা দেখছি কেসেস 90% অ্যাভাব কোর্ট পেন্ডেন্সি রেট ইন্ডিয়ার। আমরা দেখছি যে ডোমেস্টিক ভায়োলেন্স কেসে লাখ লাখ কেস পড়ে আছে। তো এই জায়গাটা থেকে কোথাও গিয়ে একটা তো যেটা দিদিও বলছিলেন, যে কোথাও গিয়ে একটা বিশ্বাস যে আমি জাস্টিসটা পাবো, এই জায়গা থেকে একটা মরাল জায়গাতেও তো একটা এফেক্ট করছে। সো 3টে দিক আছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল দিকের দুটো, যে কিভাবে কাজ করছে পুরো সিস্টেমটা। দ্বিতীয়ত হচ্ছে যে কোঅর্ডিনেটেড সিস্টেম, সার্ভিস প্রোভাইডার্স, মানে একজন সার্ভাইভার সে প্রথমে গিয়ে একটা পিওর প্রোটেকশন অফিসারের কাছে গেলেন, তারপর গিয়ে কোর্টে আবার বললেন। সো এই যে পুরো জিনিসটা রিট্রমাটাইজিং, এইটা একটা। এবং থার্ডলি হচ্ছে যে সোশ্যাল শেম এবং ল্যাক অফ অপরচুনিটিস, ল্যাক অফ রিসোর্সেস দ্যাট উইমেন অফ অল ডাইভার্সিটিস, নট অনলি ইন বাইনারি বেসড উইমেন, অফ অল ডাইভার্সিটিস দ্যাট দে হ্যাভ। আরেকটা তোর কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল যে আরেকটা দিস নর্মালাইজেশন অফ ভায়োলেন্স, মানে I was suddenly remembered this film called Thappad that had come, right? একটা থাপ্পড় খাওয়াটা is so normalized that why would I kind of go and report this? Why would I seek a divorce? It's such a normal thing. Husband একটা ভালোই তো বাসে, একটা থাপ্পড় তো মারতেই পারে। A lot of domestic violence cases এ অনেকে women have come up থেকে বর তো ভালোবাসে, এত কিছু কিনেও দেয়, রাত্রেবেলা একটু মদফদ খেয়ে মারে আমাকে। অলসো টু অ্যাড যে নেটাল ফ্যামিলি ভায়োলেন্সের ক্ষেত্রে যখন আমরা দেখেছি সার্ভাইভাররা যাচ্ছেন এবং রিপোর্ট করছেন যে মেরে, শুধু মারা না, মানে আমরা যখন মেয়েদেরকে কথায় কথায় বলি না, ইউ আর ডাম্ব লাইক এ ডাক, ইউর স্কিন কালার ইজ সো ব্ল্যাক, একটু ফেশিয়াল করে আয়, তোকে কে বিয়ে করবে, এই যে সার্টেল ফর্মস গুলো, দিস আর সো নর্মালাইজড। আমি কি করে বুঝবো যে দিস ইজ আ ভায়োলেন্স? বিকজ দিস আর নর্মালাইজড। ওই যে বডির কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু ফিট ইনটু সামথিং, ইনটু দ্য বাইনারি অফ লাইক বিং আ ম্যান অর বিং আ woman. So, since you just mentioned that people are actually losing faith in the legal system, how about 498A? A lot of women have actually misused, and where do you think it comes from? What is the exact scenario right now, and why did it happen? If all of you can elaborate a little. This time we'll start with Shomi. So this is my favorite question, first of all. So actually, see,
there is no point of denial that misuse or fake reporting, false reporting, this all happens. But I would request you to think about a fact. আমাদের দেশে কোন আইনটা নেই যেটার আন্ডারে ফলস রিপোর্টিং হয় না, ফেক রিপোর্টিং হয় না? লাখ লাখ লোককে আজকে মার্ডারের ইয়েতে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের রেশন থেকে শুরু করে এভরিথিং, দেয়ার আর ফলস মানে পাইলস অফ ফলস কেসেস। বাট আপনি শুনবেন যে বেশিরভাগ ক্ষেত্রে রাইটস নিয়ে যে আইনগুলো, এবং স্পেসিফিকলি মহিলাদের রাইটস নিয়ে যে আইনগুলো, সেটা নিয়ে প্রশ্নটা ওঠে। এবং এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমরা কিভাবে দেখি মহিলাদের, বিকজ মহিলাদেরকে একটা থ্রেট হিসেবে, বিকজ দে আর রিক্লেমিং দ্য স্পেসেস, কাজের জায়গায় বলুন, পেট্রিয়ার্কিকে পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করছে, ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আপনি দেখবেন যে আমাদের সমাজ অনেকটা এগিয়েছে, কাজের জায়গায় বলুন, রাস্তাঘাটে বলুন, প্রচুর মহিলা এখন বেরোয়। অ্যান্ড দিস ইজ কোথাও গিয়ে পুরুষতন্ত্র, আমি কিন্তু এখানে কোনো ব্যক্তি পুরুষকে বলছি না, দিস ইজ অ্যান আইডিয়া, সেটাকে চ্যালেঞ্জ করছে। সেই জন্য এই যে রাইট নিয়ে যে অধিকার নিয়ে যে আইনগুলো, সেগুলোর ওপর কিন্তু এই আঘাতটা অনেক বেশি আসে। মিসইউজ সমস্ত ক্ষেত্রে থাকে, সেখানে কোনো পয়েন্ট অফ ডিনায়াল নেই। এবং এই যে সোশ্যাল সিস্টেম, এখানে আমরা কোনো লড়াই করতে আসিনি পুরুষ ভার্সেস নারী বা মহিলা ভার্সেস পুরুষ। জিনিসটা হচ্ছে আইনগুলো আসে যাতে একটা পজিটিভ পুশ, এই যে বছরের পর বছর ধরে একটা অপ্রেসিভ ডমিনেটিভ একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে একটা পজিটিভ পুশ হচ্ছে এই আইনগুলো। এবং আইন একা কোনো কিছু চেঞ্জ করতে পারে না, যার জন্য আমরা আগের প্রশ্নে বললাম, কথাও বললো যে দিস ইজ সোশ্যাল অলসো, রাইট? বেশিরভাগ মহিলা রিপোর্টই করে না। এবং আরেকটা দিক যদি দেখেন, যে আমরা কোথাও গিয়ে যখন কোনো মহিলা এসে বলে, আজকে কথা এসে বললো যে জানিস আমার বাসে এই একজন আমাকে হ্যারাস করেছে, আমি প্রথমে বললাম তোর কিছু ভুল ধারণা হয়েছে। সো উই স্টার্ট রাইট এট দ্য বিগিনিং, আমরা স্টার্ট করি পয়েন্ট অফ ডিসবিলিফ থেকে। সো লেট আস স্টার্ট দ্য প্র্যাকটিস যে আমরা পয়েন্ট অফ বিলিফ থেকে শুরু করি। এবং এই যে কোনো ক্ষেত্রেই চ্যালেঞ্জটা থাকে। এবং বিশ্বাস করুন, আমাদের জুডিশিয়ারি সিস্টেম এবং আমাদের যে প্রসেসটা আছে ইনভেস্টিগেশনে, এটা এত এক্সস্টিভ, এর মধ্যে কোনো ফলস কেস টিকে থাকে না, এটা বেরিয়ে আসে। আমাদের দীর্ঘদিনের কাজের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি যে এটা এত জায়গায় বলতে হয়, এতভাবে বলতে হয়, ইফ দ্যাট ইজ আ ফলস কেস কোনোভাবে টিকে না, মানে সেটা উঠেই আসে। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি আসছে, যে যাতে এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আছেন, তারা যাতে সঠিকভাবে কাজটা করতে পারেন, আরও এফেক্টিভলি কাজটা করতে পারেন, যাতে ইনভেস্টিগেশন দ্রুত হয়, যাতে জুডিশিয়ারি সিস্টেমটা ভালোভাবে আরও কাজ করে, সেটার দিকে ফোকাস করা। আমরা সবসময় কিন্তু ডিসবিলিভ দিয়ে শুরু করি। তো আমরা যদি কনস্ট্রাকটিভলি এই লাইনটাকে চ্যালেঞ্জ করি, এই পয়েন্ট অফ ভিউটাকে এদিক দিয়ে দেখতে শুরু করি, দ্যাট ইজ হোয়াট উই কল জেন্ডার লেন্স। সেখান থেকে আমাদের শুরু করার কথা, কনস্ট্রাকটিভলি ফ্রম দ্য সোসাইটি। So, till now we have mostly been focusing on sexual harassment, sexual assault, or domestic violence. Can you elaborate a little on the different types of or other types of violence or crime which women are facing these days? সো দ্য কনসেপ্ট অফ ভায়োলেন্স অ্যান্ড দ্য কনসেপ্ট অফ ভায়োলেশনস, এই জায়গাটা একটু বোঝার আমার মনে হয়, যেটা কথা বলার চেষ্টা করছিলি, এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যেটা আন্টিও প্রথমে টাচ করলেন, যে হাউ উই আর বিং সোশ্যালাইজড, আমরা কিভাবে বড় হচ্ছি একটা মানুষ হিসেবে। একটা মানুষ কিন্তু জন্মে থেকে ছেলে বা মেয়ে হয়ে জন্মায় না। এই সমাজটার মধ্যে যখনই একটা মানুষ জন্মাচ্ছেন, দেখছে যে ওকে দিস পারসন হ্যাজ আ তো তাকে একটা সার্টেন ফরম্যাটের মধ্যে, যে তোমার 36 উপরে হতে হবে, কোমরটা 24 হতে হবে, এই জিনিসটার মধ্যে ফ্রেম করা। এবং আরেকটা যার নিয়ে হয়তো জন্মাচ্ছে, তার ক্ষেত্রে আমরা একটা সার্টেন ফরম্যাট, যে ম্যাসকিউলিন হতে হবে, রাগী হতে হবে, ইফ ইউ ডোন্ট লাইক শাউট অন উইমেন দেন ইউ আর লাইক নট ম্যান এনাফ, এই জায়গাটা হচ্ছে। তো এই সিস্টেমটায় দেখবেন যে স্কুলের বাইরেও যখন বাচ্চারা দাঁড়িয়ে থাকে, অ্যান্ড আমরা কাজ করতে গিয়ে এটা ভীষণই দেখি, যে ইফ দ্যাট পারসন ইজ নট টন্টিং এনি উম্যান, তখন বা কোনো পাশের মেয়েটাকে, তখন বলছে আর ইউ বিং ম্যান এনাফ, মানে তোর মধ্যে পুরুষত্ব বলে কিছু আছে। তো দ্য কনসেপ্ট অফ পুরুষত্ব, মনুষ্যত্ব থেকে ওটা চলে যাচ্ছে পুরুষত্ব এবং মহিলার জায়গাতে। এই জায়গাটা থেকে শুরু হয়
এবং সেইখানে কিন্তু সমাজের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেরকম পরিবার থাকে, পাবলিক স্পেস থাকে, মিডিয়া থাকে, এন্টারটেনমেন্ট থাকে, আমরা কোন গানগুলোকে দেখি যে যেটা খুব ভাইরাল হয়, যেগুলোতে দেখবেন যে খুব প্রচণ্ড পরিমাণে মহিলাদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে শুরু হয় এবং তারপরে শুরু হয় যে সেখান থেকে আমাদের কনসেপ্টটা মোল্ড হয় যে একজন মহিলা মানে তাকে কীরকম কীরকম ফরম্যাটে তাকে ফিট হতে হবে এবং একজন পুরুষ মানে তাকে কি কি ফরম্যাটে ফিট হতে হবে। আর এই দুটোর বাইরে আর কিছু এক্সিস্ট করতে পারে না, অর্থাৎ একদম সাদা আর কালো বাইনারিতে, এর বাইরে কোনো ডাইভার্স আইডেন্টিটি বা ডাইভার্স ইয়ে থাকতে পারে না। সেখান থেকে দেখবেন যে যখন ছোট থেকেই মেয়েরা বড় হচ্ছে, ছেলেদের ক্ষেত্রেও হয়, ছোট থেকেই মেয়েরা বড় হচ্ছে তখন তাদের বরাবর তাদের ফোকাসটা থাকে ঠিক আছে তুমি পড়াশুনোটা হবে, ঠিক আছে দিস ইজ পার্ট অফ এ, বিয়ের সময় গ্র্যাজুয়েশন হলে ভালো পাত্র খুঁজে পাওয়া যায়, বা বলতে ভালো লাগে যে আমার মেয়ে কিন্তু গান নাচ এগুলো জানে, খেতেও ভালো, রান্নাটাও পারে, তার সঙ্গে কিন্তু মাস্টার্সটা করেছে। So it's adding up another plus point or positive point to your marital value. এবং তার ক্ষেত্রে তখন ফোকাস হয়ে ওঠে গায়ের রং, সে কতটা আস্তে কথা বলছে, বডি পোশ্চার। দেখুন আমরা এখানে এখন সবাই বসে আছি ক্রসড লেগ, এবং এখানে যারা ছেলেরা আছেন তাদের বসার ভঙ্গিটা দেখুন। তো এই জায়গাটা থেকে কিন্তু ইট ইজ সেই জায়গা থেকে যে তুমি ইউ আর নট উমেনলি এনাফ অর ম্যানলি এনাফ। তো এইখান থেকে ভায়োলেন্সটা কিন্তু শুরু হয়। একটা মেয়ের ওপর যে যখন বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা রেপ হচ্ছে, দ্যাট ইজ নট দ্য ফার্স্ট ভায়োলেন্স দ্যাট দ্য পারসন ফেসেস। প্রথম থেকে শুরু হচ্ছে তার স্কিন কালার নিয়ে। যেরকম আমার গায়ের রঙটা একটু ডাস্কি, আমি ছোটোবেলা থেকে বেশিরভাগ ক্ষেত্রে শুনে এসেছি যে তোকে কে বিয়ে করবে, এরকম গায়ের রঙটা একটু পরিষ্কার করে, একটু হলুদ মাখ। এবং সেখান থেকে একটা মানুষের আত্মসম্মান বোধ, কনফিডেন্স নিজের সম্বন্ধে, সেই জায়গাটা পুরো ভেঙে দেওয়া হয়। এবং ছেলেদের ক্ষেত্রে দেখুন ভায়োলেন্সটা কোথায় থেকে শুরু হয়। সব ছেলের কি বাইরে বেরিয়ে খেলতে ভালো লাগে? ছেলেদের ক্ষেত্রেও তো এটা হয় যে আমি বাড়িতে বসে আমি রান্নার কাজটা করব। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কি মায়ের আঁচলের তলায় থাকো, বউয়ের আঁচলের তলায় থাকো। যে ছেলেরা বিশ্বাস করে যে, ফরচুনেটলি এনাফ এখন পুরুষেরা সেই জায়গাটা ক্লেম করছেন যে আমার প্রেমিকাও আমার সঙ্গে সেম ডিসিশন মেকিং জায়গায় থাকবে, সেই সমস্ত পুরুষদের প্রশ্ন করায় তুই আর ইউ ম্যানলি এনাফ। তো তাকেও যে প্রশ্ন করা, তাকেও যে ঠেলে বাইরে বের করে দেওয়া যে ইউ আর নট ম্যানলি এনাফ, তুই কাঁদছিস কেন, ছেলেরা কি কাঁদে? এই জায়গা বা তোমাকে ইনকাম করতেই হবে, ইউ ওয়ান্ট অর নট। ইফ আই আর কথা, মায়ের কথা যদি আমার পুরুষ পার্টনার হয়, কথাকে ইনকাম করতেই হবে। আমার ক্ষেত্রে আমি ইনকাম করি বা না করি, আমার ঘরোয়া কেয়ার ওয়ার্ক, ঘরের কাজটা যেটা কিনা অস্বীকৃত, সেইটা থাকবে। তো ভায়োলেন্স স্টার্টস ফ্রম দেয়ার, এই ডিফারেন্ট ফর্মসটা। এবং এই কনসেপ্টটাই আমাদের মধ্যে এখনও নেই, যেটা আমরা নেটাল ফ্যামিলি ভায়োলেন্স নিয়ে বলছিলাম, যে আমি যখন বলছি তোমার গায়ের রঙটা এরকম কেন, বা তুমি তোর তো এখনও বিয়ে হলো না, 24 বছর 25 বছর হয়ে গেছে, বা তোর চুলটা এরকম স্ট্রেট নয় কেন, পার্লারে গিয়ে একটু ফেশিয়াল করে আয়, বা তোর হাতে এত লোম কেন, এত লোমো সাত পুরুষদের জন্য, মানে কে ভালোবাসবে তোকে এত লোমো সাত হলে। এইখান থেকে ভায়োলেন্সটা শুরু হয়। এবং ভায়োলেন্স মানেই আমরা দেখবেন সবসময় ভাবি যেটা, যে বিবাহিত সম্পর্ক, ডোমেস্টিক ভায়োলেন্স যদি এক্সাম্পল হিসেবে নিই, আমরা ধরি যে বিবাহিত ক্ষেত্রে মারধর করলো। কিন্তু আমি যে বলছি মুখে যখন যে তুমি বাইরে গিয়েছিলি, তার মানে ইউ আর হ্যাভিং অ্যাফেয়ার। আমি যদি ওর সঙ্গে বাইরে বেরোই, তার মানে আমি আরও লেসবিয়ান। বা আমি যদি একটা ছেলের সঙ্গে বেরোলাম, একটা ছেলে মেয়ের তো বন্ধুত্ব হতে পারে না, ট্যাগিং। বা আমি ওর সঙ্গে কি করছি এভরি পয়েন্ট আমাকে আপডেট দেওয়া, তুমি কোথায় গিয়েছো, তুমি কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছো, কত টাকা বিল হয়েছে, কতটা স্প্লিট করলে, কটার সময় বাড়ি ঢুকবে, বাড়ি ঢোকার সময় জামার লেন্থটা কতটা আসছে, জামার লেন্থটা ডিপ নেক নাকি উপরে। এইখান থেকে এই যে সাটল ফর্মস অফ ভায়োলেন্স, একটা এটা তো গেল ভার্বাল, এবং এটা ইমোশনালিও ইম্প্যাক্ট করে। ইমোশনাল ক্ষেত্রে দেখুন এই প্রত্যেকটা ভায়োলেন্সের যে ফর্মগুলো যদি দেখেন, একটা তো ফিজিক্যাল ইজ ভেরি ক্লিয়ার টু আস, একটা হচ্ছে ভার্বাল, যেটা আমরা মুখে এত কিছু বার্তার মধ্য দিয়ে বলছি। আমরা যে গালাগালগুলো দেখবেন, প্রত্যেকটা কিন্তু মহিলাদের শরীর নিয়ে, বেশিরভাগ, নট প্রত্যেকটা, বেশিরভাগ। এই জায়গাগুলো আমরা হয়তো দুটো ছেলের মধ্যে ভীষণ ঝামেলা হচ্ছে, কিন্তু গালাগাল যেটা দিচ্ছে সেটা কিন্তু মহিলাদের শরীর নিয়ে। বিকজ বাড়িতে একটা কাঁঠাল গাছ থাকলে যেরকম সম্পত্তি থাকে, সেরকম বাড়িতে যে মহিলারা আছেন এক্সিস্টিং, তারাও সম্পত্তি। এটা ভার্বাল দিকটা। এবং হাউ ইট ইজ ইম্প্যাক্টিং মি ইমোশনালি, এই যে আমার কনফিডেন্সটাকে ভেঙে চুরে দেওয়া হচ্ছে। আমি অফিসে গিয়ে যখন একটা প্রেজেন্ট করতে চাই, হাত কাঁপছে, কী ভাববে লোকে, কী ভাববে, বিকজ ইট কামস ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্যাট ট্রমা।
দ্যাট সোশ্যাল বন্ডিং, দ্যাট সোশ্যালাইজেশন, এই জায়গাটা। এবং আরেকটা হচ্ছে আর্থিক। যদি আপনি দেখেন যে ইকোনমিক ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা যেটা ভীষণভাবে অ্যাড্রেস করি সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে, উইমেন অফ অল ডাইভার্সিটিস, তাদের ক্ষেত্রে কিন্তু বারবার এটা হয়, তোমার ইনকাম করাটা, আমি যদি ইনকাম করি বাড়িতে, তাও বলা হয় যে মেন আর্নিং মেম্বার যে সে কিন্তু একজন পুরুষ। আমি আবার এখানে বারবারই মেনশন করতে চাই, এখানে পুরুষ বলতে আমরা কোনো মানুষ পুরুষকে বলছি না। এই যে জন্মানোর পর থেকে যে পুরুষটাকে সমাজ এক্সপেক্ট করে, আমরা সেই ধারণাটার কথা বলছি। এবং সেই পেট্রিয়ার্কাল সোসাইটিতে, এবং সেখানে একজন মেয়ে ইনকাম করলেও তার যে খরচটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পরিবারই দিয়ে দিতে হয়, বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে, বা তার যে একটা লেজার টাইম থাকতে পারে, নিজের জন্য থাকতে পারে, In fact, এইটা আমার মনে হয় মানে বাড়ির মহিলাও যদি বেশি ইনকাম করে ছেলেদের থেকে, সেটাও That is a is very problem. shameful, মানে ওই ছেলেদের জন্য ওই shameful হয়ে ছেলেটা যায়। পরবর্তীতে গেলে বাইরে গেলে দেখবেন ওকে বলা হয় কি রে, মানে কিরকম পুরুষ তুই, তোর তো বউ তোর থেকে বেশি ইনকাম করে, বউয়ের টাকায় বসে খাচ্ছিস। তো এই জায়গাটা, বিকজ আই অলসো হ্যাড ফেসড দিস কোয়েশ্চেন্স। আমার যিনি লিভ ইন পার্টনার আছেন তিনি একটা সময় পড়াশুনো করতেন, আই টোল্ড হিম যে তুই পড়াশুনো কর, আমি কাজ করছি। তো তখন পিপল ইউজ টু কোয়েশ্চেন মি যে ও কেন কাজ করছে না, আমরা দুজন সম্পর্কে আছি, ডিসিশন আমাদের, বাট কোয়েশ্চেন ইজ কামিং ফ্রম দ্য সোসাইটি। সো দিস ইজ হাউ আমরা খুব মজা করে হয়তো কথাটা বলছি, বাট দিজ আর ভেরি সাটল ফর্মস, ভার্বাল, ইকোনমিক, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল। সো কন্টিনিউইং অন দ্য সেম টপিক, আমি যেটা এখন জানতে চাই হচ্ছে যে ডু ইউ বিলিভ দ্যাট এডুকেশন অ্যাবাউট জেন্ডার অ্যান্ড কনসেন্ট শুড স্টার্ট আর্লি ইন স্কুলস? মানে এই যে ডিফারেন্সিয়েশন, বডি শেমিং হোক, বা একটা ছেলেকে যেভাবে বড় করা হচ্ছে ফ্যামিলিতে, একটা মেয়েকে যেভাবে বড় করা হচ্ছে, সেটাকে একদম ছোটবেলা থেকে স্কুল লেভেল, এডুকেশন লেভেল থেকে শুরু করাটা কি উচিত না? Ma'am, I would like you to answer that because না, obviously এটা experience wise. একদম ঠিক, শুরু করা উচিত নয় না, ওটা শুরু হয়েও গেছে হয়তো। এতক্ষণ ও যেগুলো বলছিল খুব নর্মাল এবং খুব এই মুহূর্তে যে কথাগুলো মানে অ্যালার্মিং সেগুলোই বলছিল। কিন্তু আমার মনে হয় সোসাইটি এখন একটু চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে বাস করছি সেখানে বোধহয় এতটা পিছিয়েও নেই যে মেয়ের উপর, মানে মেয়েদের বাড়িতে তাদের স্বাধীনতা যদি বলা হয়, যদি ওয়ার্ডটা স্বাধীনতা ইউজ করা হয়, সেটা কিছু কম দেওয়া হয় বলে। অর্থাৎ বাবা মা ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করছে না, সমাজ হয়তো করছে, হয়তো সামাজিক দিক থেকে তার কিছু বাধা বিপত্তি থাকছে। স্কুলের ব্যাপারটা, স্কুলে আজকাল তো ছোট বাচ্চাদেরও আজকাল অনেক রকমভাবে অ্যাবিউজ করা হচ্ছে, স্কুলেও দেখা যাচ্ছে। সেটা হয়তো পুল কারে যাচ্ছে, সেখানেও বাচ্চারা হচ্ছে। সেই কারণে মা বাবারা একটা মানে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে যে আমার বাচ্চাটার সঙ্গেও এরকম হবে না তো। আমরা তো এরকম ইনসিডেন্ট অনেক দেখেছি যে যখন স্কুলে পুলকারে যখন একা মেয়ে বাচ্চা বাড়ি ফিরছে, ইভেন ছেলেও, বাচ্চা ছেলেদের ওপরেও কিন্তু অনেক রকম ইয়ে চলছে। তো এই যে বিষয়গুলো বাচ্চাদের, এবার তার জন্য কি হচ্ছে, বাবা মারা ভীষণ মানে প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েছে। আগে থেকেই তারা এত বেশি মানে ম্যানিয়াক হয়ে যাচ্ছে যে বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখার। এই জন্য আমার মনে হয় মেয়েরা তবুও বা যতটা ছাড় পাচ্ছে ফ্যামিলির কাছ থেকে, ছেলেগুলোই মাম্মাস বয় বেশি হয়ে যাচ্ছে বোধহয়, যার ফলে তাদের পরবর্তী জীবনে একটু বোধহয় ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে আমার যা মনে হয়। মেইনলি এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আছি ওই দিকটা যাব না, ওটা নিয়ে হয়তো পরে কোনো দিন আমরা দেখতে পাবো আপনাদের এখানে শো। কিন্তু বিষয়টা যেটা এখন হচ্ছে, যেটা ছোট মানে আর্লি এজে যে আর্লি এজ ম্যারেজটা অনেক জায়গায় ইন্ডিয়ায় এখন কিন্তু হয়, এখনও হচ্ছে। বা ফিমেল ফিটাস, যেটা ভ্রূণ হত্যা বলে, যেটা একটা ভীষণ অ্যালার্মিং, প্রচুর সরকারি লেভেলেও দেখা গেছে যে এটা নিয়ে ভীষণ চলেছে, যেটা যাতে না হয়। তো রেশিওটা কমে যাচ্ছে আমাদের মধ্যে। তো এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, যে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, এই রেশিও কমে যাওয়াটাও কিন্তু একটা চাপ, একটা প্রেশার। আজকে একটা ছেলে বা মেয়ে সমাজে ছিল, তো এর আগে কি হয়নি? হয়েছে। আমরা অনেক বড় বড় ইনসিডেন্ট দেখেছি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই মারিঝাপি হয়েছে, আনন্দমার্গীদের মেরে দিয়েছে, বানতলা ধানতলা হয়েছে দেখেছি রিসেন্ট, তাপসী মালিক, হাঁসখালি, কতগুলো বলবো ইনসিডেন্ট, এরকম তো হয়েই চলেছে। কিন্তু সেটা তো একটা
সার্টেন গেল, কিন্তু ঘটনাগুলো কি আরও আগে আমার বাবা মারা বলেও কি হয়নি? তাদের যে সময়টা ছিল হয়েছে হয়তো, কিন্তু তখন এইভাবে সোশ্যাল মিডিয়ার এটা ছিল না। আজকে একটা রিপোর্ট করতে বাধ্য হচ্ছে, কেন হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু সচেতন হয়েছে যে তারা সোশ্যাল মিডিয়া এমনভাবে দিচ্ছে, তখন ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া করতে বাধ্য হচ্ছে সেই রিপোর্টগুলো, বা তাদেরও ইনফ্রাস্ট্রাকচার এত ভালো হয়ে গেছে এখন, তাদের এত রিপোর্টার্স তারাও রাখতে পারছে বা ওয়েল ইকুইপড হয়ে গেছে যে তারা এখন রিপোর্টগুলো পাচ্ছে। তাই জন্য আগের ঘটনাগুলো যত না মানুষ জেনেছে, এখন কিন্তু জানছে, বেশি জানছে আর কি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের আজকে একটা কর্পোরেট যে অ্যাবিউসমেন্ট হচ্ছে, একটা মেয়ে যখন খুব হাই প্রোফাইলে বিলং করছে কোনো কর্পোরেট অফিসে, তখন দেখা যাচ্ছে তার বসের কাছে হোক বা সাবঅর্ডিনেট যে কোনো জায়গা থেকে হোক, তাকে নানান রকমভাবে টন করা হচ্ছে, হয় এরকম। কিন্তু সেই মেয়েটি কিন্তু বলছে না সব জায়গায়, সে রুখে দাঁড়াচ্ছে না। কিন্তু যতই সে বাড়িতে এসে বকবক করুক, তার বাবা মাকে বলুক, তার পার্টনারকে বলুক, সে ওই জায়গায় দাঁড়িয়ে তাকে একটা ঘুরে গিয়ে চটটা মারতে পারছে না। আমরা বাসে যে লোকটা কোনোই মারছে, তাকে একটা ঘুরে চড় মারতে পারছি, শিখে গেছি। আমার সমাজ এই মুহূর্তে আমাদের মেয়েদের এটুকু শিখিয়ে দিয়েছে, এই অবধি আমরা এগিয়েছি। কিন্তু যখন আমার প্রোফাইলটা অনেক হাই হয়ে যাচ্ছে এবং আমি একটা ওই লেভেলেরই লোকের সঙ্গে আমি ঘুরে উঠতে পারছি না, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়ের কথা ভাবছি এবার ঘুরে দাঁড়াতে হবে, কবিতাটার একটা লাইন আছে যে এই মেয়েদের এখন এটাই ভাবতে হবে, এবার ভাবলে হবে না, শুধু কাজটা করে দেখাতে হবে। আমাকে তুমি কিছু বলতে পারো না, তোমার রাইট নেই, এই কথাটা বলে তাকে ঘুরে একটা চড় মারতে হবে। এই জায়গাটাই যেদিন আমরা পৌঁছাবো, সেদিন আমরা কর্পোরেট লেভেলে, কিন্তু সেই মেয়েটির কোনো অসুবিধে নেই, তার এডুকেশন কোয়ালিফিকেশন বলো, তার নিজের এক্সপিরিয়েন্স বলো, কোয়ালিটি বলো, সব দিক থেকে সে হাইফাই। পারছে না কেন? পাশে কেউ সাপোর্ট দেবে না তাকে, তার লেভেলেরই লোকজন তার পাশে সেই মুহূর্তে এসে দাঁড়াবে না। তারা বলবে আমি তোর সঙ্গে আছি, কিন্তু সঙ্গে থাকছে না, ওই লেভেলটায় গিয়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তাই জন্য আমার মনে হয় লোয়ার লেভেলে তো আছেই, নিশ্চয়ই আছে, এই জিনিসটা চলছে। আপার লেভেলে আমার মনে হয় আরও বেশি চলছে এগুলো, সেগুলো ঘুরে দাঁড়ানোটা ভীষণভাবে দরকার আছে। আর তারপরে যেটা বলছি, এই যে ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে বাচ্চা, অনেক গ্রামের দিকে, ফাজস্থানের দিকে এখনও হচ্ছে, কিংবা অনার কিলিং যেটা বলছে, যে অন্যান্য কোনো বিয়ে করে ফেলে ফ্যামিলির এতে বিয়ে না করে তাকে মেরেই ফেলে দিচ্ছে, মেয়েটাকেই মেরে দিচ্ছে। তো তার জন্য যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা গভর্নমেন্টের থেকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে এটা যদি না নিতে পারি, যতদিন না নিতে পারবো, বা সেটা যত তাড়াতাড়ি হবে, এই যে ও বলছিল এতক্ষণ লিগ্যাল প্রসিডিওরটা এত বেশি লেন্দি হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। সেইটার জন্য বলছি, সেটা যত তাড়াতাড়ি হবে তত কিন্তু এগুলো কমতে থাকবে আমাদের। তো ম্যাম সেম টপিকে আই এম কন্টিনিউইং। আপনি যে বলছেন যে একটা মেয়ের যার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, সে একটা হাই ডেজিগনেশন হাই প্রোফাইল জব করছে, বাট সে রুখে দাঁড়াতে পারছে না। সো ডু ইউ থিঙ্ক দি আপব্রিঙ্গিং হ্যাজ গট টু ডু সামথিং উইথ দিস? মানে বাড়িতে একটা ছেলেকে কিভাবে মানুষ করা হচ্ছে, সেই পরিবেশটাই তো তাকে তো সেভাবে বলা হচ্ছে, তাকে বলছে তুই চুপ করে যা না, তাকে বলছে তুই চুপ করে যা, এটা বলিস না, তাহলে অমুক 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 বা এরা শুনলে কি বলবে, রিলেটিভসরা কি বলবে শুনলে, আমার পাশের যারা আশেপাশে আছে তারা কি বলবে, সমাজ কি বলবে, তাকে সেটা বলা হচ্ছে। তাই জন্য সে, কিন্তু আমার কথা হচ্ছে এইখানেই আমার প্রশ্নটা, মেয়েরা তাহলে নিজেদের কি করে বলছে আমরা স্বাধীন হয়েছি, তাহলে সেই স্বাধীনতাটা পাবে কি করে? আমি যদি এখনো সেই কথাটা শুনবো, আমি যদি সেই কথাটাই শুনবো, তাহলে কেন আমি সেটা করব? আজকে একটা সবজিওয়ালা যে ভোর 3টে ফার্স্ট ট্রেন ধরে বনগাঁলোকালে এসে নিউ টাউনে সবজি বিক্রি করছে, সে যদি তার নিজেকে বাঁচাতে পারে, তাহলে কেন আমি ওই হাই প্রোফাইলে গিয়ে আমি নিজেকে বাঁচাতে পারছি না? ওটা একদম ছোটবেলা থেকে বাড়ি থেকে শুরু হওয়া না, উচিত। তার সেই স্ট্রাগলটা হয়েছে লাইফে, সে সেই স্ট্রাগলটা করেই বড় হয়েছে যে আমাকে নিজের বাঁচতেই হবে, আমার সাপোর্টিভ কিছু নেই, আমাকেই বেঁচে আমাকেই ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমার মনে হয় যারা একটু আপার ক্লাস বা মিডল ক্লাসের যারা ফ্যামিলি, আমরা ছেলেদের ক্ষেত্রে আমি মাম্মাস বয় বললাম বটে, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও এটাই হচ্ছে যে সেই মেয়েটিকে সেইভাবেই বলা হয়েছে যে তুমি এই কথাগুলো বলতে নেই বাইরে,
তোমাকে স্কুলে যখন যদি তোমাকে কেউ কিছু করে, আমি গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসব, তুমি কিন্তু তোমার বন্ধুদের বলো না, বা ওই অমুক আন্টিদের কিছু বলার দরকার নেই তোমার। অর্থাৎ আমাদের আপব্রিঙ্গিংয়ে সত্যি আমরাই হয়তো পারছি না, ওই যে বললাম সমাজ আমরা দ্বিচারিতা করছি, আমরা মুখে যা বলছি সেটা আমরা কাজই করতে পারছি না, আমরা অ্যাকশন ওরিয়েন্টেড নই, আমরা শুধু কথা বলেই আমাদের নিজেদের এই ঠান্ডা ঘরে বসে আমরা আলোচনা করব কি হতে পারে, কি কি হলে ভালো হতো, কিন্তু কেউ আমরা মাঠে নেমে কারোর পাশে দাঁড়িয়ে বলবো না যে আমরা 5 জন আছি, চলো তুমি এগিয়ে চলো, তাহলে আরো 6 জন বা 7 জন আরো পিছনে আমাদের এসে দাঁড়িয়ে পড়বে, এটা আমরা আর ভাবছি। আমি একটুখানি আন্টির সঙ্গে জাস্ট অ্যাড করতে চাইছিলাম, একদম, please যেহেতু go. আন্টি ব্রট আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট when it comes to workplace harassment. আই থিঙ্ক আমরা আজকে প্রথম থেকে যে আলোচনাগুলো করছিলাম ওখান থেকেই অনেক সিডস আছে ইন দিস কনভারসেশন। একদম যে আমাদের যে ইন্টারনালাইজেশন, দ্য ওয়ে উই গ্রো আপ, ওটার মধ্যে থেকেই তো আছে যে আমরা কোনটাকে হ্যারাসমেন্ট বলবো আর কোনটা নর্মালাইজ, উই ডোন্ট নো হাউ টু সে দ্যাট। এবং আমরা কখন হ্যারাসমেন্টটাকে অ্যাকচুয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ধরি, যখন দের ইজ আ ফিজিক্যাল altercation, when it is a especially when it's a physical altercation, আমরা তো ভার্বাল গুলোকে Verbal ওয়ার্ক গুলো- প্লেসে তো স্পেশালি কর্পোরেট সেক্টরে তো ধরাই Consider হতো না, করা এখন হয় there না। is a lot of conversation around that. সো ওইটার ক্ষেত্রে আমার মনে হয় যে আর একটা জিনিস যেটা we should think a little bit more on, যে একজন যখন বেসড অন তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরছি, তার ডেজিগনেশন ধরছি, সবই ধরছি, বাট সে কেন বলতে পারছে না, there are a lot of other layers to it, right? যে because there's always a power play. It's not about, again, not a man woman thing. আমি যদি এটাকে পাওয়ারের কনটেক্সটে দেখার চেষ্টা করি, again সিস্টেমিক কনটেক্সটে দেখার চেষ্টা করি, যে বিকজ তার অনেক কিছু হারানোরও আছে এখানে, বিকজ ইফ দ্যাট পারসন রিপোর্টস, মোস্ট লাইকলি she'll be sacked. She'll be asked to let go. That whole thing will be buried, Yeah. and nothing will come up. She will again be blamed and shamed. যে ও মিথ্যা কথা বলেছে, ও নিশ্চয়ই ওয়ান্টেড টু ক্লাইম্ব দ্য ল্যাডার, বস ওকে পাত্তা দেয়নি, তার জন্য এইসব করে, মানে এইগুলো রিপোর্ট করেছে। সো দ্যাট ইজ ওয়ান লেয়ার টু ইট। অ্যান্ড আই থিঙ্ক অ্যাগেন যে কামিং ব্যাক টু ইন্টারনালাইজেশন অ্যান্ড নর্মালাইজেশন অফ অল অফ দিস, আমরা অনেক সময় বলতে পারি না, বিকজ বাসের ক্ষেত্রেও আমি নিজে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমি নিজে আই হ্যাভ ফেস, আমি ট্রেনে ট্রাভেল করছিলাম একবার, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড হ্যারাসমেন্ট, আমি বলতেই পারিনি বিকজ আই ফেল্ট শেম, যে it happened to me, somebody else did it, but I felt shamed. Exactly. So yeah. Yeah, I just want to add one thing regarding the education thing. আমরা রিসেন্টলি অনেক স্কুলগুলোর সঙ্গে কাজ করছি, আই ডোন্ট নেম দ্য স্কুলস, বাট আমরা ইয়াং চিলড্রেনদের সঙ্গে কাজ করছি। সেখানে একটা জিনিস, এটা আন্টি সোশ্যাল মিডিয়ার কনটেক্সটটাও তুললেন, আমরা যেটা প্রথমেও বলছিলাম যে ডিজিটাল ওয়ার্ল্ড ইজ অ্যাডিং অ্যানাদার লেয়ার টু দ্য ভায়োলেন্স। এখন যেটা প্রশ্নটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কনসেন্ট অ্যান্ড বাউন্ডারিজ, যেখান থেকে এই যে কথা বলছিল না যে আমরা সবসময় ভায়োলেন্স বলতে ফিজিক্যাল বুঝি, বাট আমি জাস্ট ওকে একটু করছি, আমি যে ওর এখানে হাতটা রাখলাম এবং ও যে এটা আনকমফোর্টেবল ফিল করতে পারে, অ্যান্ড দ্যাট কামস আন্ডার ভায়োলেন্স, এই কনসেপ্টটা নেই। অ্যান্ড দ্যাট কামস উইথ কনসেন্ট। এই যে আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি তোর এখানটা একটু হাতটা রাখছি, এই যে জিজ্ঞেস করা, ফিরে যাওয়া, এইটা তো দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আসে। একটা হচ্ছে এক্সপোজার টু দ্য নলেজ, সেটা হচ্ছে কনসেন্ট এবং বাউন্ডারি যে কনসেপ্ট, যেটা আপনিও বলছিলেন, যে ফ্রম দ্য ভেরি বিগিনিং বাচ্চাদের কাছে এটা ইন্ট্রোডিউস করা, দিস ইজ নট আ ম্যাটার অফ শেম। সেক্স এডুকেশন কিন্তু ম্যাটার অফ শেম না, দিস ইজ অ্যাবাউট নোয়িং ইউর বডি, নোয়িং ইউর বাউন্ডারিজ, নোয়িং ইউর কনসেপ্ট। আমি যদি না জানি কোনটা আমার ইন্টিমেট পার্ট অ্যান্ড নোবডি ক্যান টাচ ইট, তাহলে আমাকে যখন ভায়োলেন্সটা আমার ওপর হচ্ছে আমি বুঝতে পারবো না, আই উইল ফিল অ্যাশেমড, আই উইল ফিল হার্ট, বাট আমি সেটা নিজের মধ্যে রাখবো এবং সারা পুরো মানে সময় ধরে সেই মানে যতদিন আমি বাঁচবো সেই ট্রমাটাকে আমি বয়ে নিয়ে যাব, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে এটা ভীষণই প্রয়োজন যে পড়াশুনোর কাজে হোক বা কাজের প্রয়োজনে হোক, there is a vast exposure to the whole digital world, কিন্তু নলেজটার কাছে এক্সপোজার আছে,
কিন্তু সেটাকে ন্যাভিগেট করবে কি করে, কিভাবে পরিচালনা করব, আমি সেটাকে হ্যান্ডেল করব কি করে। ফর এক্সাম্পল, আমি তোমাকে ল্যাপটপটা দিয়ে দিলাম অ্যান্ড ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট, ইউ হ্যাভ মেনি ফিচার্স, এই সুইচটা টিপলে এটা হয়, ওটা টিপলে এটা হয়, দেন তুমি ওটা নিয়ে একটা ওটা নিয়ে কি করবে, বাট হ্যাভিং ইট ইজ বিং ভেরি কুল, কিন্তু তুমি জানো না ওটাকে নেভিগেট কি করে করতে হয়, তখন দ্য প্রবলেম লাইজ। তো এই জায়গা থেকে বাচ্চাদের ক্ষেত্রে সিস্টেমেটিক দিক থেকে যেটা, কারণ এই যে সোশ্যাল পুরো বিষয়টা, সোশ্যালাইজেশন, ইন্টারনালাইজেশন, এটা তো ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড শুরু হয়। সেখান থেকে কনসেপ্ট অফ বডি, এবং বডির ক্ষেত্রে আরেকটা জিনিস কথা আমি তোর সঙ্গে অ্যাড করব, আমরা বডি অ্যানাটমিটাকেও শিখি বাচ্চাদের ছোটবেলা থেকে খুব বাইনারি বেসিসে, সেইটাকেও একটা নন বাইনারি লেন্সে শেখা, যেখান থেকে আমরা একজনকে সহ নাগরিক হিসেবে দেখতে শুরু করি, নাকি ও আমার সাবঅর্ডিনেট বা ওকে আমি ডমিনেট করতে পারি, বা ও যখন এসে ক্লাসে বসছে আমার কাছে সেটা চ্যালেঞ্জ হচ্ছে, বিকজ ওয়াই লাইক একটা বাচ্চা মেয়ে এসে আমার পাশে বসছে, বিকজ এইটা কোনো কারোর প্রতি ব্লেমিং না, দিস ইজ আ ভ্যালিউ সিস্টেম দ্যাট নিডস টু বি চ্যালেঞ্জ। ভ্যালিউ সিস্টেমের জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশন দায়ী, তার জন্য পরিবার থাকে, এডুকেশন সিস্টেম থাকে, হেলথ সিস্টেম থাকে, পাবলিক স্পেস থাকে, প্রত্যেকটা কিন্তু একটা রোল প্লে করে, যার জন্য এডুকেশন সিস্টেমের ভূমিকাই প্রথম থেকে হওয়া যে নলেজটাকে আমরা কোয়ালিটিটিভ টার্মে দেখি, কোয়ান্টিটিভ টার্মে নয়। আমি কোয়ান্টিটির বেসিসে যখনই দেখতে শুরু করব যে আমার 80 নাম্বার পেয়েছি, আমার তার জন্য আমি গুড স্টুডেন্ট, সেইখানটাতে প্রবলেম লাইজ। নাম্বার পাওয়াটা দোষের কিছু নয়, কিন্তু ওই জায়গাটা কোয়ালিটিটিভ তখন হবে যখন আমার আপব্রিঙ্গিং এবং গ্রোথটাকে বোথ ইন টার্মস অফ সোশ্যাল অ্যান্ড নলেজে আমি মেজার করছি। সেইটা করতে গেলে কিন্তু এই সেক্স এডুকেশন, কনসেন্ট বাউন্ডারিজ কনসেপ্ট, নিজের বডির সম্পর্কে কনসেপ্ট, এবং বডি বলতে বডি অ্যানাটমির কনসেপ্ট বাইনারি বেসিসে না, ইট ইজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ জেন্ডার লেন্স, যে এখানে কোনো বাইনারি এক্সিস্ট করে না, এনিবডি ক্যান বি এনিওয়ান। এই যে জায়গাটা, সেইটা করলে তবেই যে রেসপেক্টের পয়েন্ট অফ ভিউ, আমি আর কথা বসে আছি, আমাদের মাঝে একটা মিউচুয়াল রেসপেক্ট আছে, এই জায়গাটা তৈরি করা, যেখান থেকে এই যে মেয়েরা রিক্লেম করছে স্পেসেস, সেইটাকে যাতে তারা চ্যালেঞ্জ হিসেবে না নেয়, সেই জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য একদম ছোট থেকে ইন্টারভেনশনটা ভীষণ জরুরি। ওর সঙ্গে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাইছিলাম, ওয়েন উই আর টকিং অ্যাবাউট কনসেন্ট, ইয়েস, বাট কনসেন্টটা তো একটা খুব ভারী শব্দ, ওটাকে না ভাঙা খুব দরকার, মানে হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই কনসেন্ট, বিকজ ফর এক্সাম্পল এখন আমাদের অনেক আলোচনা হয় অ্যাবাউট সেফ টাচ, উইচ ইজ আ সেফ টাচ, উইচ ইজ অ্যান আনসেফ টাচ, এখন গুড টাচ ব্যাড টাচের ভাষাটা একটু বদলেছে টু সেফ অ্যান্ড আনসেফ। আমি রিসেন্টলি একটা জায়গায় পড়ছিলাম যে এখন সেফ টাচের কনটেক্সটে our mouth has come into the space, which was never there. It was always our genitals, right? তো সেখানে এবং our breasts, তো সেখানে মুখ is also very private part of yours, and where what goes in and what goes out, there should be consent and understanding around it. এবং আর একটা আমার যেটা মনে হচ্ছিল, একটা I forgot থটটা মাথা থেকে বেরিয়ে গেল, কনসেন্টের ক্ষেত্রে the implementation of this, মানে আমরা তো কনসেন্ট ওয়ার্ডটা আজকে আমরা এখানে বসে আমরা জানি যে কনসেন্ট মানে কি, বাট ধরো একটা প্রত্যন্ত গ্রামে একটা স্কুলে সেখানে কনসেন্ট হোয়াট ডাজ দ্যাট ইভেন লুক লাইক, মানে ওটা তো সবগুলো তো সাবজেক্টিভ বিষয়, মানে আমার যেটা মনে হচ্ছে কনসেন্ট, সেটা কি একটা গ্রামের একজন স্কুল টিচার কি ওটা বুঝেই শেখাচ্ছেন বাচ্চাদের, তো ওইটাকে আরো ভাঙা দরকার আই ফিল, এবং কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা উচিত আরো বেশি। আর আরও একটা জিনিস হচ্ছে, আমরা জেন্ডার লেন্সটাকে যখনই দেখবেন আলোচনা হয়, এটাকে ভীষণ এলিট ক্লাস হিসেবে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু জেন্ডার ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারসেকশনাল, তার মধ্যে ডাইভার্সিটি আছে, তার মধ্যে সেক্স, ক্লাস, কাস্ট, রিলিজিয়ন, রেস, সমস্ত ক্ষেত্রে আছে, বিকজ আমরা যখন কেস ডিল করি সেখানে এই যে যা যা প্রশ্নগুলো আপনি করলেন, সেইটা যেরকম একজন এলিট প্রফেসর সেটা ফেস করেন, সেই রকম একজন যিনি বাড়ি বাড়ি হয়তো কাজ করেন, বা একজন প্রত্যন্ত গ্রামের যে মহিলা, তিনিও কিন্তু ফেস করেন। এটার কিন্তু ভায়োলেন্সের কিন্তু কোনো জেন্ডার হয় না এবং কোনো ক্লাস হয় না, এইটা ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট, ইররেসপেক্টিভ অফ দ্য থিং, এই জিনিসটা হয়। মানে খুব সাটল ফর্মের ভায়োলেন্স আমরা দেখেছি, যে কিছুই করছে না, একজন মহিলা এসে বলছেন আমার সংগঠনে, বহুদিন পুরনো কেসটা, বলছে আমার হাজব্যান্ড আমাকে কিন্তু মারেন না, বা এরকম নয় আমাকে বাড়িতে খেতে দেন না, আই হ্যাভ এভরিথিং, কিন্তু আমি যখন চাটা নিয়ে যাচ্ছি আমার দিকে এমনভাবে তাকায়, আমি সেইটার জন্য এইটা আমাকে ইমোশনালি শেষ করে দিচ্ছে,
আমি এটা নিতে পারছি না। ও কিন্তু এটা যদি বাইরে কাউকে বলে কি তোমার তো সমস্ত কিছু আছে। I think this only women understand. Men don't understand this. যে আমরা যেটা বলি না যে এই মানে চোখে বা তাকানোর ব্যাপারটাই এরকম, এটা I think only women understand after a certain age. মানে men don't understand যে টু লেন্স, একটা হচ্ছে যে যেটা আমরা এখন এতক্ষণ আলোচনা করছিলাম যে আমাদের চোখে যে লেন্সটা পড়ানো হয় ছোটবেলা থেকে, সোসাইটাল লেন্স, সেটা হচ্ছে ভেরি বাইনারি বেসড এবং পাওয়ার বেসড লেন্স, যেটা কথা বলার চেষ্টা করছিল যে আমি যদি একটা নিয়ে জন্মাই, আমার চোখে যে লেন্সটা, আমি আজকে যে চশমাটা পরে আছি, আমার চোখের চশমাটা থাকবে পাওয়ারের চশমা, মানে ক্ষমতা কতটা। তো আমার কাছে যদি কথা একজন মহিলা হিসেবে নিজেকে আইডেন্টিফাই করো যদি বসে থাকে, আমি ওকে ডমিনেট করার লেন্স দিয়েই দেখবো, মানে ওর শরীরে যা কিছু আছে দ্যাট ইজ আ অবজেক্ট আমার প্লেজারের জন্য। ইফ দ্যাট ইজ নট গিভিং মি প্লেজার, ও যদি আমার ওয়াইফ হয়, দেন ইউ আর ডিসপোজেবল। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে, সবসময় আমরা কি বলি যে মানিয়ে নাও, তুমি একটু তুমি তো এটা এইভাবে বললে তো মিটে যেত, বা তুই একটু ফিরে যান, একটু কথা বল না, এই যে জায়গাটা, দেন দ্য লেন্স ইজ ডিফারেন্ট। দ্য ফিলিং অফ ভায়োলেশনস, যেটা ও কিছুক্ষণ আগেও বলছিল যে খুব নর্মালাইজড। তো এই যে লেন্সটা বিং আনকমফোর্টেবল, আমি যে আনকমফোর্টেবল ফিল করছি, সেই জায়গাটা যে ভ্যালিড, সেইটা যে আমি বলবো এবং এটা যে ভ্যালিড একটা ফিলিং, এই জায়গাটাই নেই, এই জায়গাটাই নেই। আরেকটা আমি সাটেল আদার কাইন্ডস অফ ক্রাইমস বা ভায়োলেশনসের কথা আমি ভাবছিলাম, যেহেতু আমি একটা মানসিক স্বাস্থ্য সংগঠনে কাজ করি, সো উই অলসো ওয়ার্ক উইদিন স্টেট রান মেন্টাল ইনস্টিটিউশনস। তো সেখানের অনেক মহিলারা যারা মানে একটা তো হয় আ লট অফ উইমেন আর ইনকার্সারেটেড বিকজ অফ প্রপার্টি ইস্যুস, বিকজ দে আর ডিসপোজেবল, ওদের ডাম্প করে দেওয়া যায় উইথাউট এনি মেন্টাল ইলনেস, ওদের ডাম্প করে দেওয়া যায় মানসিক হাসপাতালে। সো অনেক যারা মহিলারা ধরো ফিরছে টু দেয়ার ফ্যামিলিজ, সেই কনটেক্সটে এরকম দেখা গেছে তাকে খেতে দিচ্ছে, বাড়িতে আছে, বাট নোবডি টকস টু হার। She is like kept in a room, there's no participation. Isolated, ও যে একটা basically. কলতলায় গিয়ে কারোর সঙ্গে কথা বলবে, nobody talks with her. Do we understand? That's a violence. No, obviously. But that is never understood or uttered as violence. We don't name it as violence. Because হ্যাঁ, ও তো খাচ্ছে পড়ছে, জামা কাপড় কিনে দিচ্ছি, বাড়িতে ভালোই আছে, আর কি আছে, দরকার? being taken care of. And but that the happens in so many emotional- layers across the country. Of course. That's why intersectional lens to the gender and also the mental health lens, seeing violence from the mental health lens is very important, because আজকে ওকে মেরে হাতটা ভেঙে দিল, ওর হাত সেরে যাবে কিছুদিন পর, ইয়ে করলে নাও সারতে পারে, Emotional trauma But ওই is not taken care ট্রমাটা of. যে ও করলো, ও কোনো জায়গা থেকে ওটা আমরা দেখেছি সার্ভাইভারদের 2 বছর 3 বছরও রিকভার করতে পারছে না, মানে দ্য উন্ড ইজ সো ডিপ, গায়ের বাইরে কোনো উন্ড নেই, কিন্তু দ্য উন্ড ইজ সো ডিপ, ওই কাউন্সিলিংটা করার পরেও তার অ্যাঙ্গার ইস্যু যাচ্ছে না বাচ্চার প্রতি, ওই জায়গাটা ইজ সো ডিপ অ্যান্ড সো, ওই জায়গাটা মানে আমরা যখন কাজ করি এক মেন্টাল হেলথের ইয়েতে, যখন বাচ্চাদের সঙ্গে আমরা কাজ করি, আপনি বাচ্চাদের প্রশ্নটা আনলেন বলে আমি এটা আনসার করছি, যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চারা সবসময় শ্যাডো ভিকটিম অফ দ্য ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রেও, সেক্ষেত্রে বোথ ইন কেস অফ নেটাল ফ্যামিলি ভায়োলেন্স, যেটা জন্মগত বা শৈশবের বেড়ে ওঠার পরিবারে হচ্ছে, এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে দে আর অলওয়েজ দ্য শ্যাডো ভিকটিমস। এবং সেখানে একটা ছোট্ট কেস বলে আমি একটু কথাগুলির পয়েন্টটা খুব বোঝাতে চেষ্টা করব, যে আমরা একটা এরকম ওয়ার্কশপ হচ্ছিল সার্ভাইভার্সের বাচ্চাদের নিয়ে, দেখছি বাচ্চাটা এরকম 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 করে লিখে যাচ্ছে, ওকে একটা পুতুল দেওয়া হয়েছে, সেই পুতুলের চুল ছিঁড়ে দিচ্ছে, জামা কাপড় খুলে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, তারপর ওকে একটা ঘর দেওয়া হয়েছে, ঘরের সমস্ত ইট ফিট বের করে দিচ্ছে, এইরকম। তো তখন ওকে বোঝা গেল, কিছু মানে কাউন্সিলিং করতে 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 দীর্ঘদিন অবজার্ভ করতে করতে বললো যে অ্যাকচুয়ালি ও দেখেছে এইভাবেই ভায়োলেন্সটা হয় বাড়িতে, এবং ওর ইমাজিনেশনটা সেরকম, সেই জায়গা থেকে সার্ভাইভারদের ফিরিয়ে আনো, এই যে ডিপ উন্ডস, নট অনলি টু দ্য সার্ভাইভার, দ্যাট ইজ ওয়াই উই কল ভায়োলেন্স ইজ নেভার প্রাইভেট, নেভার ডোমেস্টিক অনলি, ইটস সোশ্যাল। তো সেই জায়গাটা, এই যে ইম্প্যাক্টটাকে বোঝা, জেন্ডার নিয়ে আমরা যখনই কাজ করার কথা বলি, ইটস সোশ্যাল, ইটস ইন্টারসেকশনাল, অ্যান্ড ফ্রম দ্য মেন্টাল হেলথ লেন্স ইট নিডস টু বি অ্যাড্রেসড। And domestic violence affects differently to a boy child and differently to a girl child. Is it so, or it's the same effect? এইটার আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু সে, ফর এক্সাম্পল, যে আজকে একটা ফ্যামিলিতে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্স দেখে বড় হয়,
তার কিন্তু অলসো আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ বিকামস দ্যাট। সো দ্যাটস হোয়াট তো আজকে একটা আমি যদি একটা পুরুষের কথাই বলি, কোট আনকোট বাইনারির পুরুষের কথা, হেটারোসেক্সুয়াল সিসজেন্ডার্ড ম্যানের কথা বলি, তো সেই ক্ষেত্রে সে যদি দেখে যে বাবা মা তো বিবাহিত, এটাই একটা ভালোবাসার পরিবার, তো সেখানে বাবা মারছে মাঝে মাঝে, মা কাঁদছে, আবার রান্নাও করছে, এটাই তো তার আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্যামিলি। সো সেও যখন বড় হবে সে মনে করবে যে হ্যাঁ দ্যাটস আ This is নর্মাল থিং টু normal. ডু। Yeah. সিমিলারলি ফর দ্য ওম্যান, যে একটি মেয়ে বড় হচ্ছে, সে যখন দেখছে যে মা মার খাচ্ছে এবং শি ইজ স্টিল ইন দ্যাট ফ্যামিলি, সেও জানবে পরে বরের থেকে মার খাওয়া ইজ ঠিক আছে, ওটা ভালোই বাসার একটা। We all would like to know next is, are the punishments which are being meted out to the criminals equivalent to the kind of crimes they're actually committed? সো মানে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট জিনিসটা হচ্ছে যে আমরা যখন পানিশমেন্টের কথা বলি, অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট আইন, যে আইনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, বা আইনগুলো ঠিকঠাক ভায়োলেন্সের ধরন অনুযায়ী কাজ করছে কিনা। তো প্রথমে আমি একটা পয়েন্ট বলবো যে প্রথমত ভায়োলেন্সকে কম্পেয়ার করা যায় না, কারণ প্রত্যেকটা সার্ভাইভারের যে এক্সপিরিয়েন্স থাকে সেটা ইউনিক হয়। আজকে আমার উপরে একটা ঘটনা ঘটলো, সেটার ইম্প্যাক্ট আমার উপরে যেরকম হবে বা আমি কি ফিল করব, আর ধরো তোমার উপরে একসঙ্গে একটা ঘটনা ঘটলো, ওই সেম ঘটনাই হয়তো ঘটলো, সেটার ইম্প্যাক্ট তোমার উপর কি হবে, ইট ক্যান বি মেজার্ড আউট। প্রথমত এই জায়গাটা, এই যে কম্প্যারিজনের জায়গাটা, যে এটা ইজ মোর গ্রেভ দ্যান ওটা, হ্যাঁ একটা ডিগ্রি থাকে টু ফিজিক্যাল হার্ম থেকে শুরু করে ইম্প্যাক্টের জায়গা থেকে শুরু করে, বাট ভায়োলেন্সকে মেজার করা, বিকজ ইটস সার্ভাইভার্স এক্সপিরিয়েন্স, ইটস নট কোয়ান্টিটেটিভ, ইটস কোয়ালিটেটিভ, যে আমার এক্সপিরিয়েন্সটা কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে। প্রথমত ওই যে বললাম যে একটা পয়েন্ট অফ বিলিফ থেকে আমাদের শুরু করতে হবে। দ্বিতীয়ত আমি যদি আইনের দিকে আসি, আইন হচ্ছে একটা পার্ট আমাদের, এই যে পুরো ভায়োলেন্স নিয়ে আমরা যখন কাজের কথা বলছি, তখন আইন একটা অংশ যেটা আইসোলেটেডভাবে রান করতে পারে না। যে আজকে আমি একজনের উপর হলো বা হলো, তাকে আমি ফাঁসি দিয়ে দিলাম এবং তার পরের দিন থেকে সমস্ত রেপ বন্ধ হয়ে যাবে, একটা মেসেজ হয়তো পৌঁছবে কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা ইজ নট দ্য পয়েন্ট। ফার্স্ট অফ অল টেকিং আউট লাইফ এটা কোনো সলিউশন নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই ইস্যুটা অনেক বেশি সোশ্যাল। আইন হচ্ছে একটা পজিটিভ পুশ, যে এই জিনিসটা আছে, তুমি এটা নিয়ে লড়াই করতে পারবে, দের ইজ এ সিস্টেম দ্যাট হ্যাজ টু রান এফেক্টিভলি এবং ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হতে হবে, যেটাকে আমরা সাপোর্ট সার্ভিসেস বলি, এবং সার্ভিসেস যেটা ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা হন তাদের সেই জায়গাটা। আর পানিশমেন্টের ক্ষেত্রে যেটা তার থেকে বড় জিনিস যেটা হচ্ছে, এই যে ইনফ্রাস্ট্রাকচারাল লেভেল নিয়ে আমরা কথা বলছিলাম, এখানে আমরা কাজের অভিজ্ঞতা থেকেই দেখেছি, যেটা আমি আগেও বললাম, যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ ট্রেনিং, এই যে জেন্ডার লেন্স থেকে আমার অপোজিটে যখন একটা সার্ভাইভার এসে বসবে, আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো, কিভাবে তার কেসটাকে ডিল করব, সে যখন 164 দিচ্ছে মানে বয়ান দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে, কিভাবে তার সঙ্গে আমি কথাটা বলবো, কতটা এমপ্যাথেটিক হব, কি নন জাজমেন্টাল যে পয়েন্ট অফ ভিউ সেটা কিভাবে আনবো, এই দিকগুলো আমাদেরকে আরও বেশি স্ট্রেস করতে হবে। পানিশমেন্ট বা এই জায়গাটা, এটা অনেকটা সোশ্যাল ইস্যুটা, এবং আইসোলেটেডভাবে এটা রান করতে পারে না। আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশনস যারা আছি, যারা রাইটস নিয়ে কাজ করে, তাদেরকে একসঙ্গে, কারণ অভিজ্ঞতার যে জায়গাটা, সেটা যেরকম সিভিল সোসাইটি অর্গানাইজেশনের একটা দিকে আছে, সেরকম সিস্টেমে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতার একটা দিক আছে, তাদের চ্যালেঞ্জেসও আছে। তো সেই জায়গাটা যখন একসঙ্গে আসবে, ফর এক্সাম্পল আমি ছোট্ট একটা এক্সাম্পল দেবো, যে ওয়ান স্টপ সেন্টার আমরা প্রত্যেকেই শুনেছি, ইনিশিয়ালি নাম ছিল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, যেটা নির্ভয়া ফান্ড থেকে হয়েছিল, এখন সেটা ওয়ান স্টপ সেন্টার বলি আমরা, যেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কোঅর্ডিনেটেড সার্ভিসের জন্য। কারো উপর যে কোনো ধরনের ভায়োলেন্স হচ্ছে, এটা হতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স, হতে পারে যে কিছু ভায়োলেন্স হচ্ছে, সে যখন হাসপাতালে যাচ্ছে, দ্য ফার্স্ট থিং ইজ দ্য মানে মেডিকেলে যাওয়া, তখন থেকেই পুরো সার্ভিসটা হবে কোঅর্ডিনেটেড সার্ভিস। সেখান থেকে পিও মানে প্রোটেকশন অফিসার ইনফর্মড হবেন, রেপের ক্ষেত্রে সেখানে থানায় ইনফর্মড হবেন। এই যে আমরা সেক্ষেত্রে দেখি যে বেশিরভাগের কাছে ইনফরমেশন নেই, যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন, যে কোথায় যোগাযোগ করব, কিভাবে সাপোর্ট দেব। এই জায়গাগুলো যতক্ষণ না স্ট্রং হবে, ততক্ষণ কিন্তু এই সোশ্যাল চেঞ্জটা একটা আমাদের কাছে ডিস্ট্যান্ট ড্রিম হিসেবে থেকে যাবে। কারণ এই জায়গাটা এবং এই জায়গাটা করতে গেলে একা সিভিল সোসাইটি অর্গানাইজেশন পারবে না, একা সিস্টেম পারবে না। দুটো যখন একসাথে এসে একটা কোঅর্ডিনেটেড জায়গা তৈরি হবে, যেখানে এক্সপার্টিজও মিট করবে, সিস্টেমও মিট করবে, জেন্ডার লেন্স মিট করবে, তখন কিন্তু
এই এই পুরো ভায়োলেন্স ইস্যু এবং তার জন্য সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব সেই জায়গাটা আমরা একটা পয়েন্টে সেই ইস্যুটাকে অ্যাড্রেস করা পসিবল হবে। পানিশমেন্ট ইজ দেয়ার, তার জন্য কি ভায়োলেন্স কমেছে? প্রত্যেক বছর আমরা দেখছি, প্যান্ডেমিকের সময় দেখেছি ভীষণ হাই হয়েছে, এবছর দেখেছি 0.7% বেড়েছে ভায়োলেন্স। আগের এনসিআরবি 2022 যে ডেটা, সেখানে 22 প্রিভিয়াস ডেটা 22 এর যে ডেটা তার থেকে 23-তে 0.7%। ডাউরির মতো ইনসিডেন্ট, যেটাকে আমরা বলি ডাউরি তো এখন নেই, পণ তো এখন নেই, পণের কেসে আমরা দেখছি মোরলেস 15% ইনক্রিজ হয়েছে ডাউরি টোটাল কেসের। না, আমি একটা জাস্ট একটু অ্যাড করি, ও লিগ্যাল যে সিস্টেমটার কথা বলছে, মেইনলি লিগ্যাল সিস্টেম কিন্তু এভিডেন্সের ওপর ম্যাক্সিমাম ডিপেন্ড করছে। এটাও তো দেখতে হবে, এভিডেন্স যদি না পাওয়া যায়, যদি লিগ্যাল সিস্টেমের ওপর আমার সেই ভরসাটা থাকে, তাহলে আমাকে তার যে সিস্টেমটা তার উপরেও ভরসা থাকতে হবে। তো যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা হচ্ছে, যদি আমাকে একটা চর মেরে কেউ মারলো, বাড়িতে দেখা গেল, তারপরে আমি সেই চরটা প্রমাণ করা কিন্তু লিগ্যালে খুব অসুবিধা, যার জন্য সমস্যাটা তো কিন্তু হচ্ছে। যদি আমরা এটাকে মান্যতা দিই যে লিগ্যাল ব্যাপারটাকে আমি, তাহলে লিগ্যাল একদম ঠিক। যদি এভিডেন্স আমি না দিতে পারি, তাহলে লিগ্যাল সিস্টেম তো ঠিক, তাহলে আমাকে এভিডেন্স দিতে হবে। তাহলে ও যেটা বলছে, তাহলে সেই সিস্টেমটার আমাকে যদি মান্যতা দিতে হয় লিগ্যাল সিস্টেমে, আমার প্রতিটি ভায়োলেন্সের এভিডেন্স তার কাছেও তুলে দিতে হবে। লিগ্যালি যদি আমাকে যেতেই হয় সেই রুটে, তাহলে আমাকে এভিডেন্স দিতে হবে, প্রুফ দিতে হবে, না হলে আমি সেটা বলবো কি করে? তাহলে তো সেই ফেক হয়ে গেল, অ্যালিগেশনটাই ফেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা যাব কোথায়? আমরা একটা কনক্লুশনের মধ্যে এসে গেছি, হয়তো বলবে এবার, বলুক। একটা জিনিস যেটা ম্যাম বললেন ইম্পর্টেন্ট, কারণ ভায়োলেন্স আমাদের উপর যখন হয়, সেটা যে কোনো ধরনের ভায়োলেন্স, সেটা পশই হোক, পশ মানে কর্মক্ষেত্রে হোক বা বাইরে হোক, জেন্ডার বেসড ভায়োলেন্স, কারণ আমার সামনে কেউ আমার উপর ভায়োলেন্স করছে বা করছে বলুন, থাপ্পড় মারছে বলুন, গালাগাল দিচ্ছে বলুন, এই জায়গাটা যে ভায়োলেন্সের এভিডেন্স কিন্তু সামনাসামনি থাকে না, রাইট? তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের উপর, যে কতটা দ্রুত স্পিডি ইনভেস্টিগেশন হচ্ছে, সিস্টেম্যাটিক যে রেসপন্সেস ট্রায়াল থেকে শুরু করে সেটা কতটা বেটার। তাও আবার আমি এটা বারবারই মেনশন করছি যে 15 মানে বেশিরভাগ মহিলা রিপোর্ট করেন না। I was just about to ask যে এই যে ইনক্রিজটা হয়েছে রিপোর্টে, যে 2022 থেকে 2023 তে যে ইনক্রিজ হয়েছে, ইজ ইট অনলি যে ক্রাইম পার্সেন্টেজটা বেড়েছে, না দ্য রিপোর্টিং হ্যাজ গন আপ, দ্যাটস ওয়াই ইউ নো? কারণ স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্স which is happening within closed doors, no one gets to know till the time it's reported. So এটা কি রিপোর্ট মানে ভায়োলেন্সটা তো বেড়েছেই, বাট রিপোর্টিংটাও কি বেড়েছে? দ্যাট ইজ ওয়াই ইউ নো দ্যাট there is an increase. data হচ্ছে if it's reported only then will it Only, come in the exactly. data. So reporting মানে আজকে ধরে যদি ক্রাইম হচ্ছে 100টা, হয়তো রিপোর্টিং হচ্ছে হয়তো 15টা, তো সেই কনটেক্সটে একটু বেড়েছে, বাট अगेन देयर इज अ लॉट অফ আনরিপোর্টেড এবং আরেকটা আমি ভাবছিলাম যখন ম্যাম বলছিলেন এবং সৌমিও বলছিলেন যে আনফর্চুনেটলি আমাদের সিস্টেমে না, whenever a violence happens, the onus kind of lies on the victim to prove ki it has happened to me, very sadly so. মানে আজকে if rape happens to me, it is I have to provide evidence, এবং ভাবো যে to provide that evidence, the trauma that I have to go through in multiple spaces and in multiple institutions. এবং পানিশমেন্টের কনটেক্সটে আরেকটা মানে আমাদের তো ধরো আজকে ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, এডুকেশন একটা ইনস্টিটিউশন, হেলথ ইজ এন ইনস্টিটিউশন, জুডিশিয়ারি ইজ এন ইনস্টিটিউশন, অল অফ দিস যদি আমি ইনস্টিটিউশনস দেখি, কোথায় পানিশমেন্ট অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? মানে ও যেহেতু বলছিল ইট ইজ আ সোশ্যাল ইস্যু, বিকজ আমাদের যদি অ্যাকচুয়ালি মাইন্ডসেট চেঞ্জ না হয়, জুডিশিয়ারি বা কি করবে? জুডিশিয়ারি লস তো আছে, লস তো দেয়ার, বিকজ অনেক জায়গায় অনেক ডিবেটস হয় যেখানে কি আমাদেরকে আরো ল বাড়ানো উচিত, কত ল তো আছে, ইজ ইট বিং ইমপ্লিমেন্টেড? হাফ অফ দ্য লজ আর নট। আমি যেহেতু মানসিক স্বাস্থ্য সংগঠনে কাজ করি, অ্যান্ড অঞ্জলি হ্যাজ বিন পার্ট অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট, ওটা 2017-তে এসেছে। ইটস এ ভেরি প্রোগ্রেসিভ অ্যাক্ট অ্যান্ড ইটস প্রোগ্রেসিভ ল। 2025 হয়ে গেছে, এখন ইটস নট বিং ইমপ্লিমেন্টেড। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ আ ল ব্রিঙ্গিং ইন আ প্রোগ্রেসিভ ল যখন তার ইমপ্লিমেন্টেশনই হচ্ছে না? তার জন্য যে বোর্ড বসা উচিত, এক্সেট্রা অথরিটিস বসা উচিত, কিছুই বসছে না।
অ্যাক্রস দ্য কান্ট্রি। আর একটা জিনিস টু অ্যাড উইথ কথা সেটা হচ্ছে যে যেরকম পিডাব্লিউডিভিএ যে আইনটা, পিডাব্লিউডিভিএ আইনটা মানে পারিবারিক নির্যাতন থেকে মহিলাদের সুরক্ষা আইন, যেটা 2005 সালে এসেছিল। তখন ওটা ড্রাফট করার জন্য আমান বলে একটা নেটওয়ার্ক আছে যেটা ন্যাশনালি কাজ করে, তার মধ্যে স্প্যামও একটা পার্ট, সবাই একসঙ্গে এসে রেকমেন্ডেশনস দেওয়া, ড্রাফট দেখা, ইফ ইট ইজ বিন ইমপ্লিমেন্টেড সব সার্ভিসেস আছে কিনা। সেই জায়গা থেকে আমি যদি দেখি আছে 20 বছর হয়ে গেছে আইনটার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন লয়ার্সদের সঙ্গে কথা বলি যে পিডাব্লিউডিভি আইনটার সম্বন্ধে, আমরা দেখছি তাদের কাছে ইনফরমেশন নেই। তো এই যে জায়গাটা আমরা বারবার বলছি যে ইমপ্লিমেন্টেশন এবং এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, আমাদের এইটার উপর জোর দিতে হবে, এবং এইটা তখন পসিবল হবে যখন সিভিল সোসাইটি আর সিস্টেম এই দুটো একসঙ্গে কাজ করবে। আইসোলেটেডভাবে আমরা একটা সোসাইটি যেটা ইনগ্রেন্ড, এই পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা তো ইনগ্রেন্ড ভাবনা চিন্তা, সেটাকে উপড়ে ফেলা খুব মুশকিল। আর একটা যেটা আপনি প্রশ্নটা করলেন, আই উড লাইক টু আনসার দ্যাট, যে রিপোর্ট বেড়েছে নাকি মানে এখন রিপোর্টিংয়ের হারটা বেড়েছে। অ্যাকচুয়ালি ইট ইজ বোথ, বিকজ আমরা যদি এনসিআরবির একদম হিস্ট্রিতে শেষে মানে 1995, 2000 এই পেছন দিকে হাঁটি, তাহলে আমরা দেখব যে রিপোর্ট হয়েছে, সংখ্যাও বেড়েছে, কিন্তু সেখানে আমরা দেখছি যে আজকে যদি ডাউরির ক্ষেত্রে আমরা দেখছি 18টা ডেথ, সেখান থেকে কম্প্যারেটিভলি হয়তো 2022 থেকে 23তে কমেছে, কিন্তু সংখ্যাটার কিন্তু খুব হেরফের হয়নি। সো ইট ইজ নট অনলি অ্যাবাউট উইমেন আর বিং রিপোর্টিং, বিকজ আমাদের এই জায়গাটায় কোথাও ফোকাস করতে হবে যে উইমেন আর রিক্লেমিং দ্য স্পেসেস, এইটা যেরকম একটা জায়গা আছে, ভায়োলেন্স ইজ বিন কনস্ট্যান্ট। এইটা কিন্তু চেঞ্জ সোসাইটিতে ভায়োলেন্সের যে হারটা বলুন বা ভায়োলেন্স কমিট করা, এই জায়গাটা চেঞ্জ হয়নি। চেঞ্জ এই কারণে হয়নি বিকজ একটা তো এই জায়গাটা আছে, বিকজ দ্য সোশ্যাল ইস্যু, সেটাকে অ্যাড্রেস করা হয়নি। আর একটা জিনিস করা হয়নি বলবো না, কারণ অনেক এখন মহিলারা বাইরে যাচ্ছেন বা হয়েছে, কিন্তু এফেক্টিভলি এই পুরো সিস্টেমটা কোথাও গিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা জায়গায় আসতে পারিনি। না, আরও একটা বিষয় আছে যেখানে, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্সটা আমরা দিচ্ছি ভিকটিমের জন্য থাকুক লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, কিন্তু রেপিস্টের জন্য বা যারা মানে করছে এগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যখন যাচ্ছে, যখন দেখছে, আমরা তো কিছু কিছু ক্ষেত্রে যেমন যেগুলো আমরা ধরুন ছোটোখাটো বিষয়, কোনো এভিডেন্স নেই, সেগুলো আলাদা প্রশ্ন, কিন্তু যেগুলো আমরা এভিডেন্স পাচ্ছি অথচ দেখছি তারা লিগ্যাল অ্যাসিস্ট্যান্সটা পাচ্ছে, এটা আমরা সোসাইটি থেকে যদি বন্ধ না করতে পারি, যে সেই অ্যাডভোকেটদের বা সেই লিগ্যাল অ্যাসিস্ট্যান্স যারা দিচ্ছে এদের, তাদেরটা যদি বন্ধ করা যায়, তাদের সঙ্গে যদি কেউ না দাঁড়ায় লিগালি, তাহলেও আমার মনে হয় এটা একটা পথ নয়, এটা কোনো সিস্টেম নয়, কিন্তু এটা একটা সামাজিক হিসেবে যদি দেখা যায়, যে তাহলেও মনে হয় এটা একটা ভালো দিক আর কি, পজিটিভ দিক, যে এইসব টাইপের যে লোকগুলো, মানে এই টাইপের যারা করে, তাদের আমরা কোনো লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেব না, মানে সেই অ্যাডভোকেটরাও যদি সেরকম ভাবে moral অব্লিগেশনের মধ্যে ওরা আনে। About the reporting, I just wanted to know कि এটা women are not reporting this basically, especially when we are talking about domestic violence or anything. Is it because they are not independent? মানে আজকে যে বাড়িতে খাচ্ছে থাকছে একটা সাপোর্ট পাচ্ছে, সেখানেই যখন domestic violence হচ্ছে or whatever she is getting, so she, যেটা we already spoke about it, that যে কোথায় যাবে সেটার কারণেও হয়তো রিপোর্টিংটা কম হচ্ছে এখন। তো এটার জন্য is there any kind of help, any kind of help from the society, government, from Technically so there NGOs? are, but it again execution হয় না। Execution There are হয় না। spaces where women can report and go to seek shelter, right? দুটো জায়গা আছে, মানে আমি কথার সঙ্গে অ্যাড করব। একটা হচ্ছে যে ধরুন আমাদের যে শেল্টার হোমসগুলো আছে, যদি কারোর উপর ভায়োলেন্স, একটা জিনিস আমরা এর আগেও আনসার করেছি যে অপরচুনিটি এবং অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস, মানে আমার সেটা এডুকেশন হতে পারে, শেল্টার হতে পারে, বাড়ি হতে পারে। আমরা খুব কমনলি বহু বছর আগে স্প্যামের যখন প্রথম সার্ভাইভাররা আমাদের গানের দল তৈরি করে, যারা সেখানে সোশ্যাল ইস্যু নিয়ে গান করে, ওরা একটা সুন্দর গান লিখেছিল যে মেয়েদের নিজের বাড়ি নেই। হ্যাঁ, মেয়েদের নিজের বাড়ি নেই, সেটার উপরে একটা ওরা গান করেছিল যে আমি কোথায় যাব, কোনটাকে আমি যে ঘরটাকে সাজাচ্ছি, মানে হাউ ইমোশনাল ক্যান ইউ ফিল দ্যাট, যে আমি যে একটা ঘরকে দিনের শেষে এসে সাজাচ্ছি, ইজ ইট মাই হোম, ইজ ইট মাই ওন হোম? মেয়েরা এই প্রশ্নটা আমাদের বারবার করে, অ্যান্ড ওটা কোথাও গিয়ে আমাদের পেছনে একটু ফিরে তাকাতে হেল্প করে
যে আমরা একটুখানি কিভাবে ভাববো আমাদের লেন্সটাকে। তো এই জায়গা থেকে যে কনসেপ্ট যেটা পিডব্লিউডিভি 2005 সুনিশ্চিত করে, এই আইনটাতে এই অধিকারটা মেয়েদের সুনিশ্চিত করা আছে যে ঘর থেকে মেয়েদের, সেটা নেটাল ফ্যামিলি হোক, মানে যেখানে সে জন্মেছে বা বড় হয়েছে, অ্যাডপ্টেড, যে কিছু হতে পারে, সেখান থেকে তাকে বের করতে পারবে না। ইফ দ্য উমান ওয়ান্টস টু স্টে দেয়ার, বের করতে পারবে না। সেটা তার শ্বশুর বাড়ি হোক, মানে তার বিবাহিত জীবনের পরের বাড়ি হোক, বা তার বাবার বাড়ি, যেটাকে আমরা বলি, বাবার বাড়ি বলাটা খুবই স্টিরিওটাইপ, কিন্তু যেখানে সে নেটাল Exactly. ফ্যামিলিতে, সেখানে থেকে বের করা তার অধিকার নেই। এটা পিডব্লিউডিভি আইন প্রথম প্রগ্রেসিভ আইন যেটা এটাকে অ্যাড্রেস করেছিল, যে বের করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পিডব্লিউডিভি আইনটাতে আরও একটা বিষয় খুব সুন্দরভাবে আছে, যে কেউ যদি কোনো মেয়ে, কোনো সার্ভাইভার যদি চান যে তিনি কোনো মানে মেনটেনেন্স বা ইয়ের জায়গা থেকে তার বাচ্চার যে ভরণ পোষণ, এই জিনিসটাকে এড়িয়ে যাওয়া হয় আজকাল। আমরা আজকাল তো প্রচুর ডিবেট শোনা যায় মেনটেনেন্স নিয়ে। মেনটেনেন্সের যে পয়েন্ট অফ ভিউটা পিডব্লিউডিভি, এর আগেও কিন্তু 125 সিআরপিসি ছিল, যেখান থেকে ক্ষতিপূরণ বা খোরপোশের কথা আসছিল। পিডব্লিউডিভি যখন এলো, তখন কিন্তু সেখানে বাচ্চার পয়েন্টটাকে ইনক্লুড করা হলো, সার্ভাইভার শুধু নয়। ফর এক্সাম্পল, কথা ইজ গেটিং ডিভোর্সড, কিন্তু সেখানে যদি কথা চায় যে আমার জন্য লাগবে না, কিন্তু আমার বাচ্চাটা, তার জন্য আমার মেনটেনেন্স লাগবে, পিডব্লিউডিভি সেই জায়গাটাকে পুশ করছে। তো এই যে পজিটিভ, এবং আরও একটা জায়গা, যেহেতু শেল্টারের প্রশ্ন এলো, থাকার জায়গার প্রশ্ন এলো, পিডব্লিউডিভি আইনটায় আরও একটা সুন্দর বিষয় আছে, যে ফর এক্সাম্পল আমি নেটাল ফ্যামিলিতেও আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমি যেখানে বিবাহিত জীবনে পড়ে যাচ্ছি সেখান থেকেও আমাকে তাড়িয়ে দিচ্ছে, এবং আমি থাকতে চাই না, তাহলে আমি যদি ভাড়া বাড়িতে থাকি সেই রেন্টটা আমাকে কিন্তু দিতে হবে। এই যে আইনগুলো আছে এবং তার যে প্রভিশনসগুলো আছে, এইগুলোর ইমপ্লিমেন্টেশন মানে এখনো অবধি আমরা দেখি যে চ্যালেঞ্জ, কেন চ্যালেঞ্জ হচ্ছে, এইগুলো একটু ভেবে দেখার জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি শেল্টারের দিকে দেখি, এই প্রথমত এই আইনটাকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে দেখুন হাফের বেশি প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি আপনার প্রশ্নটাতেও আসি, যে কোথায় যাবে মেয়েরা বা কি করবে, এইটার মানে এম্পাওয়ারমেন্টের, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এম্পাওয়ারমেন্ট, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন, যার জন্য আরেকটা এপিসোড দরকার হয়তো। কিন্তু শেল্টার হোমের যে প্রশ্নটা, আমরা যদি শেল্টার হোমগুলোতে দেখি, সেখানে কি শেখানো হয় মেয়েদের এম্পাওয়ার্ড করতে? সেলাই শেখানো হয়, বড়ি দেওয়া শেখানো Going হয়। back to this. এই জায়গাটা, আমি বলছি না যে এইগুলো খুব খারাপ জিনিস, কেউ চাইতেই পারেন, আমি আজকে যদি কথা চাই, কথা সেলাই শিখেই ইনকাম করতে পারে, কিন্তু আমি যদি চাই আজকে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, পড়াশোনা করতে চাই, সেই সুযোগটাকে কিভাবে দেখা হয়। আরও একটা জিনিস হচ্ছে, শেল্টার রুমে আমরা যেটা দেখি, যে একটা সার্টেন টাইম আছে, বোধহয় 5টা না 6টারে, এইরকম একটা সন্ধ্যের টাইম, তারপরে বেরোনো যায় না। দেন হাউ উড উইমেন ওয়ার্ক? যারা ওয়ার্কিং উইমেন আছে তারা কি করে কাজ করবে? সেই জন্য আমরা বারবার বলছি যে এই চ্যালেঞ্জটা শুধুমাত্র এইরকম আইসোলেশনে কাউকে ব্লেম করছি না, ব্লেম করার জায়গাও নেই। এইটা আমরা যত একসাথে এসে কাজটা করব, ততই জায়গাগুলো এবং সলিউশন ওরিয়েন্টেড এবং অ্যাকশন ওরিয়েন্টেড, যেটা আন্টিও বলছিলেন যে অ্যাকশন ওরিয়েন্টেড কাজ আমাদের করতে হবে, আমরা সেই জায়গাটায় তত পৌঁছতে পারবো। এই দুটো দিক আমার মনে। So my next question is, if you could reform one single aspect of how society handles crimes against women, what would that be? And also your message, at least one message, to the victims and survivors of crime. Anyone? Ma'am, you can go first. হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের যে টপিকটা ছিল, যে এই টপিকটার ওপর বলতে গেলে যাদের বাদ দিলে হবে না, একটা বিষয় আমি জাস্ট বলে নিই, ফিমেল ট্রাফিকিং ব্যাপারটা আমরা একদমই টাচ করেছি, নো ডাউট আমরা আলোচনা করেছি, কিন্তু ওটার শেষ পরিণতিটার সম্পর্কে আমরা এখনও জানি না। আমাদের অল ওভার ইন্ডিয়ায় আমাদের দেখা যায় যে পরিমাণ ফিমেল ট্রাফিকিং হচ্ছে, যে সেটা সোশিও ইকোনমিক এর জন্যও হতে পারে বা যে কোনো কারণেই যেটা হচ্ছে, আমি বেশি এতে যাব না, আমরা শেষ দিকে চলে এসেছি। কিন্তু আলোচনাটার মধ্যে তাদের এন্ড অফ দি ডে গিয়ে দেখা যাচ্ছে 2 কি 3টে অপশন বাঁচার, সেটা একটা হচ্ছে প্রস্টিটিউশন, 2 নম্বর হচ্ছে তারা লেবার, বন্ডেড লেবার হয়ে যাচ্ছে, অথবা শুধু হাত বদল হয়ে এদেশ থেকে ওদেশ সীমানা তার কাটার বেড়ার ওপাশে আর এপাশে হয়ে আসছে।
এই যে বিষয়টাকে, এটাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আর এতক্ষণ ধরে আমরা এত জেন্ডার নিয়ে আলোচনা করলাম, কিন্তু ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বললাম না, যারা কিনা এখনো এই সমাজে উপেক্ষিত শুধু নয়, সব দিক থেকেই তারা কিন্তু কিছুই না পাওয়ার জায়গায় রয়েছে, পুরোপুরি বঞ্চিত। তাদেরও কিন্তু এখন আমরা সমস্ত সিগন্যালগুলোতে হয়তো দেখতে পাই যে তারা হয়তো বাটি নিয়ে আমাদের কাছে আসছে। খারাপও লাগে মাঝে মাঝে, আবার ভাবি, আবার আমরা আলোচনাও করি, আমরা সমাজ, আমরাই যারা কিনা সমাজের এইসব এদের নিয়ে কাজ করি, তারাও আলোচনা করি, বা আমরা কাজ নামিয়ে হয়তো তখন গ্লাসটা নামিয়ে হয়তো তাদের কিছু হেল্পও করি না, কিন্তু আলোচনা করি, এ হয়তো ট্রান্সজেন্ডার নয়, এ হয়তো সেজে এসেছে, এ হয়তো ইনকাম করছে, এই যে বেগার বলে তাদের করা হচ্ছে, বা তাদেরও একটা প্রস্টিটিউশনের একটা দিকে তারা এগোচ্ছে। এই যে বিষয়গুলো মানুষের বিকৃত রুচিও হতে পারে, বা বিকৃত কামনার জন্য যে সমস্ত অপশানগুলো খুলে গেছে মহিলাদের নিয়ে, মহিলাদের উপরে ক্রাইমগুলো, এগুলোও কিন্তু একটা ক্রাইম, অর্থাৎ সব কিছুরই একটা পার্ট আমরা সবাই। এই পার্ট, এটা আমরা অস্বীকার করতে পারি না, এটা আমরা উপেক্ষা করতে পারি না, আমরা আবার এটার জন্য অপেক্ষাও যে করব ভবিষ্যৎ তা নয়। আমার একটাই মেসেজ, এই সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, আমরা দ্বিচারিতা করব না। সমাজের যারা আমরা আছি, যারা আমরা মনে করছি সোশ্যাল রিফর্মের দরকার আছে, বা আরও প্রগ্রেসিভ কিছু মহিলারা এগিয়ে যাক, সেটা শুধু নিজের বাড়ির মহিলাকে না এগিয়ে দিয়ে পারিপার্শ্বিক প্রত্যেককে নিয়ে আমরা যদি এগোই, তাহলে আমার মনে হয় রিফর্মেশনটা ভালো হবে। আগামী দিনে প্রত্যেককে নিয়েই আমাদের চলতে হবে। আর এই যে পাশে দাঁড়ানোর, এই যে মহিলাদের যে মি টাইম বলো, বা আমার নিজস্বতার যেন হারিয়ে না যায়, আত্মসম্মান নিয়ে শিরদাঁড়া সোজা করে মহিলা উপরে উঠুক আরও, এবং তাদের পাশে আমরা যেন থাকতে পারি। মানে বাড়িয়ে দাও তোমার হাত, আমি যেন তোমার সঙ্গে থাকতে পারি, এটাই আর কি আমার দিক থেকে মেসেজ সবার জন্য। So much. Katha or Shomi first? আমার দুটো দিক মনে হয়, ইফ ইউ ওয়ান্ট মি টু লাইক, ইটস ভেরি ডিফিকাল্ট, বাট ইয়া। সো ফার্স্ট অফ অল, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইয়াং চিলড্রেনদের সঙ্গে কাজ করা, বিকজ দ্য নেক্সট মানে ফিউ ইয়ার্স বা পরবর্তী যে পৃথিবীটা তারা এগিয়ে নিয়ে যাবে। সো ওয়ার্কিং উইথ ইয়াং চিলড্রেন অ্যান্ড তাদের সঙ্গে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, সেই জেন্ডার লেন্সটা তাদের সঙ্গে কাজ করে তৈরি করা, এবং তাদেরকে ন্যাভিগেট করতে শেখানো। দেখুন, এইটা বলে লাভ নেই কি হাত থেকে ফোন কেড়ে নাও বা ল্যাপটপ কেড়ে নাও, বিকজ দিস ইজ পার্ট অফ আওয়ার লার্নিং সিস্টেম নাও। তো আমাদের যেটা করা উচিত যে কি হাউ টু ন্যাভিগেট উইথ ইট। এবং আরেকটা জিনিস হচ্ছে জেন্ডার লেন্সটা তাদের চোখে পড়ানো। এই যে পুরুষতান্ত্রিক একটা চশমা আমাদের চোখে থাকে, যেটাই বাইনারিতে ভাবতে শেখায়, এই পাওয়ারের লেন্সটা আমাদের এস্টাবলিশ করে সমাজে, সেইটাকে ভাঙার জন্য ভেরি বিগনিং থেকে তাদের মেন্টাল হেলথ নিয়ে, তাদের কনসেন্ট বাউন্ডারিজ নিয়ে, ইনটেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট নিয়ে, জেন্ডার নিয়ে তাদের ছোটবেলা থেকে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা, এইটা আমি বলবো 1 নম্বর। 2 নম্বর, এটা আই এম সরি, আপনি একটা বলেছেন, আমি দুটো বলবো। আরেকটা হচ্ছে, আমরা যদি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, আমি যেটা বারবার মানে একদম জোর দিয়ে বলছি, যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা সার্ভিস প্রোভাইডার্স, যারা সিস্টেম আছে, তারা একসঙ্গে কাজ করা, তবেই কিন্তু এই রিফর্ম যেটাকে আপনি বলছেন, চেঞ্জ যেটাকে বলছেন, দ্যাট ইজ পসিবল। আর যদি একটা মেসেজের কথা বলেন টু দ্য সার্ভাইভার্স, একটা জিনিস এটা বলবো, যে সমস্ত সংগঠন যারা নিজেদেরকে ফেমিনিস্ট অর্গানাইজেশন বলে, তারা কিন্তু কখনোই যখন স্বয়মেও যখন কোনো সার্ভাইভার আসেন, আমরা তাকে কখনো বলছেন না, তুমি কেন রিপোর্ট করছো না গিয়ে, ইউ হ্যাভ টু রিপোর্ট। সে কিভাবে চাইছে সেভাবে কিন্তু তারা সাপোর্টে, অঞ্জলিতেও তাই। তো সেই জন্য ভয় পাবেন না, এবং এই দোষটা যে আপনার নিজের নয়, সেইটা আগে নিজেকে বোঝানো দরকার। এবং এখানে স্বয়ম, অঞ্জলি, এরকম অধিকার বেসড অর্গানাইজেশন, রাইট বেসড অর্গানাইজেশন যারা আছে, তারা কিন্তু সাহায্যের জন্য প্রস্তুত আছে। সুতরাং তাদের কাছে রিচ আউট করাটা, স্টেপ নেওয়াটা, এবং স্বয়মের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে সার্ভাইভাররা সবসময় এসে পৌঁছতে পারেন না, অনেকে ফোন করেন, সুযোগটা পেলো, একটা ফোন করলো, একটা মেসেজ করলো, একটা মেল করলো, সেই অপরচুনিটি, সেই জায়গাটা কিন্তু আছে।
এবং এরকমও হয়েছে বিহার থেকে ফোন এসছে আমাদের কাছে। আমি যে বললাম যে বিভিন্ন নেটওয়ার্কের থ্রু দিয়ে কাজ করে, তো আমরা আমাদের সাথী সংগঠনকে ফোন করেছি, তারা গিয়ে সাহায্য করেছে। তো এই জায়গাটা কিন্তু খোলা আছে। তো নিজেকে কোনোভাবেই ব্লেম করবেন না, এই দোষটা কোনোভাবেই আপনার নয়, এটা পুরোটাই সামাজিক ইস্যু। এবং সময় নিন, নিজেকে তৈরি করুন, এবং এই সংগঠনগুলো প্রস্তুত আছে, রিচ আউট করুন, আইনও আছে এবং সমস্ত রকম সহায়তাও আছে। মানে আপনি একা নন, কারণ এই সংগঠনগুলো যখন আসবেন তারা বরাবর দেখতে পাবেন যে তিনি একা নন। তার মতো হাজার হাজার সার্ভাইভাররা কিন্তু আমাদের কাছে আসে, তারা বসে গল্প করে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে। কারণ অনেক সময় আমরা দেখি যে আমি যখন আমার সঙ্গে কিছু ঘটনা ঘটলো, আমরা ভাবি যে আমার সঙ্গেই বোধহয় এটা হলো, আমারই দোষ কিছু আছে। কিন্তু সোয়ামে যখন মেয়েরা যায়, তারা যখন, আমাদের একটা জায়গা আছে যেখানে মেয়েরা বসে গল্প করে, আড্ডা মারে, বিকজ মেয়েদের তো সেই লেজার টাইমটা নেই, যেটা আন্টি বলেন মি টাইম নেই মেয়েদের। তো তারা যখন গল্প করে, তারা যখন ওই জায়গা থেকেও কিন্তু তারা অনেক সাহস পায়। আমরা বলি কালেকটিভ পাওয়ার, যে সমষ্টির পাওয়ার যেটা, সেটাই বিশ্বাস রাখুন এবং রিচ আউট করুন। Thank you so much. আর হেল্পলাইন নাম্বারগুলো তো অবশ্যই আমি হ্যাঁ, মেনশন করে একদম, দেবো আমরা, একদম, it's all be রিচ there. আউট। Yeah. আমার যেটা খুবই আর কি শুনে আমার খুব ভালো লাগছিল, আমার অনেক জায়গাতেই একমত আর কি। যদি রিফর্মের কথা ভাবতে গেলে এক তো হচ্ছে অ্যাগেন গোয়িং ব্যাক টু দ্য মাইন্ডসেট, এবং মাইন্ডসেট বদল আনার জন্যই ওই অ্যাগেন অ্যাওয়ারনেস, ওয়ার্কিং উইথ দ্য ইয়াং প্রজন্ম, যারা আর কি আমাদের দেশের পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করবে ইন দ্য future. Politics, which means not the political context, but everything, every aspect of our institutions that which are family ho hote pare, education hote pare, etc. So I think working with the youth is very important. I think at the same time, jehetu both side e kaj kora dorkar, I think more awareness needs to be done. Mane about anything, not just gender based violence, but about everything and anything যেটা নিয়ে আমাদের নলেজ আছে। ফর এক্সাম্পল, যেটা সৌমি বলছিল যে ল্যাপটপে এত ধরনের রিসোর্সেস আছে, বাট হাউ ডু উই ন্যাভিগেট দ্য রিসোর্স, কোন রিসোর্সটা আমি দেখবো আর কোনটা দেখবো না, সেই অ্যাওয়ারনেসটাও কিন্তু আমাদের কাছে এখন নেই, এবং ইউথ ইজ স্ট্রাগলিং টু ফিগার দ্যাট আউট। তো সেইটা আই থিঙ্ক one way to আমি ঠিক জানি না, I really don't have an answer for a reforming, how do we bring about reform. So ওইটা আমি ভাবছিলাম, বিকজ আমি ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে এবং ইউথ নিয়ে কাজ করা খুব দরকার, এবং আমরা এখন স্পেশালি পোস্ট কোভিড আমরা দেখছি দ্য মেন্টাল হেলথ ইমপ্লিকেশনস অন দ্য ইউথ, যারা আইসোলেশন অনেক বেড়ে গেছে, a lot of it is on digital platforms. So how do we ensure that these are the people who can grow up in spaces which are not isolating? What collectivization এর power খুব important. মানে আমরা ছোটবেলায় বন্ধু বান্ধব ছিল, আমরা বাইরে যেতাম, those spaces are shrinking. So how do we ensure that actual reform আনতে গেলে কিন্তু we need public The spaces to be society. safe. So how do we ensure safe public spaces? তো আমি একটুখানি ছড়িয়ে বলছি, বিকজ আমার একদমই আমি কালেক্ট করতে পারছিলাম না থটস, বিকজ ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আর একটা যেটা আমার মনে হচ্ছিল যে জাস্ট লাইক এই ইনস্টিটিউশনস যেগুলো আছে, ওই ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেনদেন করাও যেমন দরকার, অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু এনশিওর এক্সিকিউশন অফ দিস সিস্টেমস। মানে এই যে জুডিশিয়ারির কথা বলছি, বা এই যে ওয়ান স্টপ সেন্টারের কথা হচ্ছে, এগুলোর এক্সিকিউশনস কিভাবে হচ্ছে, অনেক কিছু আইন আছে, এই আছে তাই আছে, বাট হাউ আর উই looking at them and এগুলোর executions implementations And হচ্ছে I think কিনা। like she mentioned previously যে শেল্টারে মহিলারা যাচ্ছে সেখানে রেস্ট্রিকশনস অনেক রয়েছে, যে 6টার পরে বেরোতে পারবে না। সো মেবি রুলস লাইক দোজ ওটাই বলছি না, আমাদের লেন্সটা তো পারসেপশনসটা চেঞ্জ করতে হবে। হাউ ডু উই লুক অ্যাট আ পারসন, অর হোয়াট ডু উই থিঙ্ক, মানে আমার কিভাবে আমি একটা মহিলাকে কিভাবে দেখছি, একটা পুরুষকে কিভাবে দেখছি, একজন ট্রান্স মানুষকে কিভাবে দেখছি, একজন গে মানুষকে কিভাবে, এই সব লেন্সগুলো আমাদের বদল আনা দরকার। তার জন্য আরো অ্যাওয়ারনেস দরকার। মানে রেস্ট্রিকশন নয়, ইটস নট অ্যাবাউট রেস্ট্রিকশন, কান্ট নেভার can never prevent basically we need a more open minded society, Exactly. more মানে আজকে বলো যদি accepting প্রিভেনশন society. would have ended violence, তাহলে তো ভায়োলেন্স অনেক, তাহলে মহিলাদের উপর তো কত রেস্ট্রিকশনস থেকে, তাহলে ডিড ইট স্টপ আর ভায়োলেন্স? একটা ছোট্ট পয়েন্ট যেটা আই ওয়ান্ট টু অ্যাড উইথ কথা ইজ, পুরুষরা মানে মেন এন্ড বয়েজ যারা, তাদেরকে তাদেরকে বুঝতে হবে যে এই সিস্টেমটা যেটা আছে, It's affecting them এটা অ্যাকচুয়ালি ওদেরকে as কোনো well. পাওয়ার দিচ্ছে না, এটা অ্যাকচুয়ালি মেন এন্ড বয়েজকে আরও পাওয়ার ট্র্যাপে ফেলছে। ওরা ভাবছে আমরা পাওয়ার করছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে হিউম্যান কোয়ালিটিস যেগুলো, ভালোবাসা, এমপ্যাথি, মানুষের প্রতি মানুষের কানেকশন, এগুলো থেকে ওদেরকে ডিহিউম্যানাইজ করে দিচ্ছে। এবং এই যে বার্ডেন চাপিয়ে দেওয়া, যে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু আর্ন, ইউ কান্ট ক্রাই, এই জায়গা থেকে
মানে মানে নারীবাদ কিন্তু কখনোই শত্রু বলে না পুরুষদের। নারীবাদ বলে পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করো, এই ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করো। তো এই যাতে কিন্তু পুরুষরাও অ্যাফেক্টেড, তো সেই জায়গা থেকে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। যেরকম স্বয়ং বা অঞ্জলির কাজের অভিজ্ঞতাকে আমরা দেখেছি, পুরুষরা কিন্তু এখন কাজ করছে এটা নিয়ে। তো সেই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাদেরকেও কিন্তু ভেঙে বেরোতে হবে, ওই একটা স্টেপ পিছিয়ে একটু বেরিয়ে আসতে হবে ওই পাওয়ারের জায়গাতে। আর আই থিঙ্ক মেসেজের ক্ষেত্রে আই উড জাস্ট সে দ্যাট মানে ফর সার্ভাইভার্স অ্যান্ড ভিকটিমস দ্যাট ইয়োর এক্সপিরিয়েন্স ইজ ভেরি ভ্যালিড। মানে এই ভ্যালিডেশনটা কিন্তু লট অফ ভিকটিমস অ্যান্ড সার্ভাইভার্স ডোন্ট গেট, বিকজ অনেক আমরা এটা আলোচনা করি ডিসবিলিভ থেকেই শুরু হয়, যে তোমার এক্সপিরিয়েন্স যে ভ্যালিড, দ্যাট ইউ আর নট অ্যালোন, দ্যাট ইউর এক্সপিরিয়েন্স ইজ ইউনিক। মানে আজকে মনে করো আমার সঙ্গে রেপ হলো, আরেকজনের সঙ্গে রেপ হলো, দ্য ফ্যাক্ট দ্যাট মাই রেপ ইজ নট less important than yours, a validation is very lacking in our system. So but my message would be that your experience is valid, and of course like organizations that are working in different spaces are there to provide that support. And for example, this podcast is an amazing space jekhan theke information gulo hoyto will reach out to a lot of people. I really hope so, that this is going to help more people. Yeah. So we have come to the end of an amazing episode. There's a lot of information, and thank you all of you for being here. When you sit with a survivor and hear her story, what's the hardest part? Staying strong or staying silent? Trying to understand what they must have been going through. Hope you enjoyed our episode today. Do leave us a comment. Like, share and subscribe our channel at Truth Forecast.